কৃষ্ণবেণী। সূচনা পর্ব। নন্দিনী নীলা। প্রথম অংশ। বুবু দুলা ভাইয়ের মাথায় চুল আমাগো সাধাকালা মোরগের নাগাল। চাচি কইল দুলাভাই বুইরা বেটা। তোমার থিকা 10 বছরের বড়ট। বুবু তোমারে ওই ফর্সা বুইরা বেটার লগে বিয়া দিল কেন আব্বাই? বলে বকুল নিজের বুবুর দিকে তাকিয়ে রিল ওরের আশায়। কিন্তু লাল শাড়ি পরা কনে সাজের মেয়েটি কোন ওর দিতে পারল না। পাথরের ন্যায় বসে আছে। ছলছল চক্ষু মেলে একবার ছোট বোনের দিকে চাইল। বকুল বোনের চোখে অশ্রু দেখে ধীর গলায় বলল, বুবু তুমি কান্তাছ? আমি চোখ মুছে বললাম, আম্মা কই? আম্মা তো রান্ধন ঘরে তোমার লিগা খাওন আনতাছে। একটু পরে তোমারে লইয়া যাইব গা শহরে। কইল আম্মায়। বুবু আমি তোমার লিগা মেলা কষ্ট পামু একা থাকতে। তুমি আবার কবে আইবা? আমি বকুল রে জড়িয়ে ধরে বললাম, আমিও তোরে খুব মিস করমু রে বকুল। শহরের ওই বন্ধ দালান কোঠায় আমি কেমনে থাকমু? আব্বা আম্মায় আমারে অত দূরে কেন বিয়া দিল? তোগো রে দেখতেও পারমু না। বুবু তুমি কাইন্দো না। আজ তোমারে মেলা সুন্দর লাগতাছে কাইন্দা নষ্ট কইরো না। আমি কাঁদতেছি। বললেই কি কান্না থামানোর যায়? বকুল বোনকে ছাড়িয়ে চলে গেল। এখানে থাকলে বুবু আরো বেশি কাঁদবে। তার থেকে আড়ালে থাকাই ভালো। আলেয়া বেগম মুরগির গোশত দিয়ে ভাত নিয়ে আসল মেয়ের কাছে। মেয়ের পাশে কেউ নাই, সবাই বরের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ে পড়ানো হয়েছে বর আর বউকে একসাথে আর বসানো হয়নি। মেয়েটা তার এখানে বসে আছে। সকাল থেকে কিচ্ছুটি খায়নি। রাগ করে মেয়ে তার সাথে কথা পর্যন্ত বলে না। আঁচল দিয়ে চোখ মুছে মেয়ের পাশে বসে বলে, মা কয়টা খাইয়া নে। আমি নিজের হাতে তোরে খাওয়ায় দিমু। ঘাড় ঘুরিয়ে মায়ের পানে তাকিয়ে বললাম, বড়লোক বাড়িতে বিয়ে দিয়া পাঠাইতাছ ভালোমন্দ খাবার জন্যট। ভালো থাকার জন্য। তোমগো এই গরিবের ঘরে আর খাবো কেন? আমি এখন বড়লোক বাড়ির বউ। তোমাগো এই সব খাওন আমার মুখে রসব না। নিয়া যাও এগুলা আমার সামনে থিকা। রাগ করিস না মা। তোর ভালোর লিগাই সব করছি। পোলার একটু বয়স কিন্তু খুব বেশি না। আর পোলা মাইনষের একটু বয়স বেশি থাকেই। কি সুন্দর পোলা তুই তো দেখলি না রাগ কইরা। যাকগে সারাদিন না খাইয়া রইছিস, এখন কয়টা খা আমার হাতে। আবার কবে এই সুযোগ পামু? চিলাই তো যাবি, যাওয়ার আগে আমার অন্তরে একটু শান্তি দিয়া যা। এইভাবে রাগ কইরা গেলে আমি যে শান্তি পামু না। আমি কথা বলল না। দলা পাকিয়ে কান্না আসছে। কাদলাম ও না, মায়ের দিকে থেকে মুখ ঘুরিয়ে বসে রিলাম। আলেয়া বেগম মেয়েকে অনেক কিছু বলেও রাগ ভাঙাতে পারল না। মুখে আঁচল চেপে বেরিয়ে গেল রুম থেকে। আম্মা যাইতেই সেদিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দিলাম। বিদায়ের ঘণ্টা বেজে উঠল। আনন্দ ভরা জায়গাটা মুহূর্তে কান্নায় পুলকিত হয়ে উঠল। আলেয়া বেগম রুমে বসেই কাঁদছে। মেয়েটা রাগ করে না খেয়েই চলে যাচ্ছে। তার যে বুকটা ফেটে যাচ্ছে। আজ দরিদ্র বলেই 16 বছরের মেয়েটাকে বিয়ে দিতে হলো। কি করবে? আরেকজনও যে বড় হয়ে উঠেছে তাকেও তো বিয়ে দিতে হবে। আজকালের দিনে যৌতুক ছাড়া মেয়ে বিয়েই দেওয়া যায় না। আমাদের যে অবস্থা, 3 বেলা ডাল ভাত খেতে পারি না। নাজেহাল অবস্থা আমাদের। আবার যৌতুক দিয়ে মেয়ে কি করে বিয়ে দেব? এজন্যই তো এমন সুপাত্র পেয়ে কোন দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে বিয়ে দিতে হলো। ছেলে শহরের বিরাট বড়লোক। তারে আবার টিভিতেও দেখায়। এত বড়লোক পরিবার থেকে মেয়ের বিয়ের কাম আসছে বলে প্রথমে আমরা সন্দেহ করি। কিন্তু লোভে পড়ে বিয়ে দিলাম। ছেলের লগে কথা কয়াও খারাপ মনে হয়নি। ধনী হলেও কি ভালো তার ব্যবহার। মাইয়া আমার রাজকপালি, এজন্য তো এমন ঘরে বিয়া দেবার পারলাম। টাকা পয়সার অভাব নাই, আর আমাদের মেয়েকে একদম নিজে খরচপাতি দিয়ে নিল। কিচ্ছুটি লাগলো না। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? মেয়েটা বুঝেই না। তার এক কথা, তুমি আমায় বিয়া দেবা দাও, কিন্তু আমারে এত দূরে ওই শহরে বিয়া দিও না। আমি তোমাগো ছাইরা অত দূরে থাকতে পারমু না। কিন্তু কাছে বলতে কি সেই আমাগো মতো ঘরে বিয়া দিয়া মেয়েরে দুঃখের সাগরে ভাসামু নাকি? মেয়ে দূরে থাক কিন্তু ভালো থাক, এটাই তো চাওয়ার আমাগো। বকুল বোনকে জাপটে ধরে কাঁদছে। কনের বাবা এগিয়ে এসে মেয়ের হাত জামাইয়ের হাতে দিল। বলল, বাবা আমার মেয়েটারে দেইখা রাইখো। ছোট মানুষ তো বুঝে না, সব কিছু একটু বুঝিয়া নিও। গ্রামের মানুষ আমরা, শহরে চলতে পারি না। তারে সব শিখাইয়া নিও।
তারপর মেয়ের দিকে তাকিয়ে বলল, মা সাবধানে থাকিস। বরের কানে কেউ ফিসফিস করে তখন বলল, জায়ান অন্তত এবার বের হট। অসহ্য লাগছে এসব ন্যাকামি। আমাদের লেট হয়ে যাচ্ছে। জায়ান তার সদ্য বিবাহ করা স্ত্রীর হাত শক্ত করে ধরে বলল, আসছি। মহিলাটি জায়ানের এক বন্ধু ছিল। তিনি চলে গেলেন। জায়ান ভিড় ঠেলে গাড়ি কাছে এসে হাতটা ছেড়ে দিল। আমি কাঁদতেছি তখনও। জায়ান গাড়িতে উঠে বসেছে, বিরক্ত লাগছে ওর। আমাকে আমার ননদ উর্মি গাড়িতে বসিয়ে দিল উনার পাশে। তারপর উর্মিও বসল। আমি পড়লাম মাঝখানে। গাড়ি চলতে শুরু করল। 7টা বাজে। ঢাকা পৌঁছাতে 4 ঘন্টা লাগবে। এসি চলছে, জায়ান গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। আমার পাশে বসে আছে আমার সদ্য বিবাহ করা স্বামী, যাকে এখন অবধি আমি দেখিনি। লোকটা বয়স্ক, সবাই বলেছে লোকটা আমার বাবার বয়সী। অন্ধকারে এখন তাকালেও দেখা যাবে না। গাড়ির ভেতরে অন্ধকার। আমি একবার নিজের বামপাশে তাকালাম, একটা মেয়ে। মুখ দেখা যাচ্ছে না। আর একবার বাম পাশে তাকালাম, এটা আমার স্বামী। তার মুখ বোঝা যাচ্ছে না। আমি ঢোক গিললাম। অজানা কারণেই আমার বুক টিপটিপ করছে। ভয় করছে লোকটাকে। এই লোকটার সাথে নাকি আমায় থাকতে হবে। এই এত সব অচেনা মানুষের সাথে আমি থাকব কি করে? গলা শুকিয়ে আসছে আমার। তার গলার কাছে একটু আলো পড়েছে, যা এসেছে ড্রাইভারের সিট থেকে, তাতে শেরওয়ানির কলার দেখা গেল, তাতে স্বর্ণের একটা মোটা চেইন দেখতে পেলাম। উনি হঠাৎ নিজের হাতটা উঁচু করল, সেই আলোয় উনার ফর্সা পুরুষালী হাত দেখলাম, যাতে কালো মোটা দামি ঘড়ি চিকচিক করে উঠল। এই লোকটা যে বিরাট বড়লোক তা তার সাজ পোশাকই বলে দিচ্ছে। এজন্যই তো আব্বা আমায় বিয়া দিছে, এই টাকা পয়সার লোভে পয়রাট। শুনছি বিয়েতে নাকি অনেক টাকা দিছিল আয়োজন খরচ পাতি করার জন্য। সারাদিন না খেয়ে থাকার ফলে আমার হঠাৎ করেই সবকিছু বের হয়ে আসতে চাইল পেট মোচড় দিয়ে। আমি মুখে হাত দিয়ে হাঁসফাঁস করছি। আমার পাশে বসে থাকা আমার স্বামী নামক ব্যক্তি হয়তো আমার সমস্যা ধরে ফেলল চট করেই। তিনি আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, হোয়াটস হ্যাপেন্ড? আমি কথা বলতে পারছি না, মুখে হাত দিয়ে উম করে যাচ্ছি। কথা বললেই সব উনার উপরেই উগরিয়ে দেব। আর উনি ইংরেজিতে কি জানি বলল, আমি বুঝলাম না। বুঝবো কি করে, আমি তো লেখাপড়া করিনি। উনি সামনে বলে লাইট অন করলেন। আর গাড়িও থামাতে বললেন। আমি মুখ চেপে মাথা নিচু করে আছি। গাড়ি থামতেই উনি দ্রুত নেমে গেল। আমি নামতে পারলাম না। মাথা এগিয়ে গাড়ির বাইরে মাথা এলিয়ে উগরিয়ে দিলাম বমি। উনি আমাকে নামাতে চাইছিলেন, কিন্তু আমি তার আগেই বমি করে দিছি দেখে লাফিয়ে সরে গেছে। হয়তো বা আমার কাণ্ডে নাকও ছিটকেছে। বমি করে আমি লজ্জা মাথা উঁচু করতে পারছি না। ভয়ে আতকে নিজের জায়গায় বসে আছি, শাড়ির কুচি মুঠো করে। তখন আমার ননদকে ঠেলে উনি তার পাশে বসল। আমি জানালার কাছে বসে আছি এখন। লজ্জায় আমি আর কারো দিকে তাকালাম না। নিচু হয়ে বসে আছি। পেট ব্যথা করছে। খালি পেটে এত দূরে কিভাবে যাব? আমি অজ্ঞানের মতো পড়ে আছি। তখন পাশে বসা আমার ননদ উর্মি বলল, ভাবি তোমার কি খুব খারাপ লাগছে? সামনে ফার্মেসি পেলে ওষুধ নেব। ততক্ষণ পর্যন্ত ঠিক থাকো প্লিজ। তোমার যে গাড়িতে সমস্যা হয় আগে বললে একটা ব্যবস্থা করা যেত। আমার খুব খিদে পেয়েছে আপু। সকাল থেকে আমি না খাওয়া। লাজ লজ্জার মাথা খেয়ে বলেই দিলাম খিদের কথা। উর্মি চমকানো চোখে তাকালো। এবং কিছু চিন্তা করে বলল, ভাবি এখনো তো মেইন রোডেই আসিনি। কোন হোটেল পেলেই খাবারের ব্যবস্থা করে দেব? এখন খাবার কোথা থেকে দেব? এইভাবে না খেয়ে আসে কেউ? আমি আর কথা বলতে পারলাম না লজ্জায়। উর্মি সামনে থেকে পলি এনে আমার হাতে দিয়েছে। আবার যদি বমি পায় এজন্য। গাড়ির জানালাও খোলা। আমি আরো 2বার বমি করলাম। মনে হয়েছে পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসবে। পেট খালি, এ ছাড়া আর কি বা আসতে পারে? 1.5 ঘন্টা পর গাড়ি থামল। আমাকে নিয়ে বেরিয়ে এলো উর্মি ও আমার দেবর। আমি আর স্বামী নামক ব্যক্তিটাকে দেখিনি আসতে। হোটেলে থেকে আমাকে ভাত, গরুর গোস্ত, ডাল ও মাছ ভাজা দিয়েছে। আমি খিদের জ্বালায় গপাগপ খেতাম। কিন্তু পারলাম না। গলা ছুলে গেছে, খেতে কষ্ট হচ্ছে। তাও তরকারি কম নিয়ে শুধু ভাত গিলেছি পেটের খিদায়।
গাড়িতে এসে আমাকে পানি ও ওষুধ দিয়েছে উর্মি। খেয়ে চোখ বন্ধ করেছিলাম। সমস্ত অপরিচিত মানুষদের সাথে যাচ্ছি। এনারা হয়তো প্রথম দিনেই আমাকে দেখে নাক ছিটকাচ্ছে। লাইট আবার নিভিয়ে দিয়েছে, অন্ধকার এসে ভিড় করেছে গাড়িটাতে। আমি আমার ননদকে দেখেছি, মারাত্মক সুন্দর তিনি। তার পরনে ছিল লেহেঙ্গা, কি সুন্দর করে সাজছে। আমি ছলছল চোখে তাকিয়ে ভাবছিলাম। উর্মি আবার বলল, ভাবি এখন ভালো লাগছে? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আমার স্বামী কেন একবারও আমার খোঁজ নিল না? বুইড়া বেটা বিয়ে করেছি, সেও এখন আমাকে অবজ্ঞা করছে। চোখ দিয়ে গোলগলিয়ে পানি পড়তে লাগলো। আমি ফুপিয়ে আবার কেঁদে উঠলাম। তখনই গম্ভীর গলায় স্বামী নামক ব্যক্তির আওয়াজ শুনে থমকে উঠলাম। কৃষ্ণবেণী। পর্ব 2। নন্দিনী নীলা। ভরাট গলায় তিনি বলে উঠলেন, উর্মি আস্ক হার টু স্টপ ক্রাইং। আমি অবসা অন্ধকারে সেদিকে পানে তাকিয়ে রইলাম। তার দেখা যেমন পেলাম না, তেমনি তার বলা একটা শব্দও আমার মাথায় মস্তিষ্কে ধরা খেল না। ফ্যাল ফ্যাল করে বোঝার চেষ্টা করছি। তিনি কি বললেন? জটিল সেই বাক্যগুলো আমি বুঝতে পারলাম না। এদিকে উর্মি আপু আমাকে আর কিছু বলল না। আমি সেসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙ্গল কারো চিৎকার স্বরে আমি ধরফরিয়ে উঠলাম। আমার সামনে একটা অতি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আমাকেই ডেকে যাচ্ছে ভাবি ভাবি বলে। আমি তার দিকে বোকা চোখে তাকিয়ে আছি। ভাবি ওঠো, আমরা চলে এসেছি, বের হও গাড়ি থেকে। আস্তে আস্তে আমার বিয়ে হওয়া থেকে শুরু করে গাড়ির সমস্ত ঘটনায় আমার মনে পড়ল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। উর্মি আপু আমাকে নিয়ে বাসার ভেতরে ঢুকতে লাগলো। আমি চোখ বড় বড় করে দেখছি সব। এটা কোন বাড়ি না রাজমহল আমার জানা নেই। রাজপ্রাসাদের মতো বাড়ি। এখন রাত, কিন্তু তবু এত আলো, এত আলোকিত চারপাশ যে এখানে রাত মনে হচ্ছে না। সাদা দালানটা চিকচিক করছে আলোয়। সবচেয়ে যেটা আমার নজর কাড়ল তা হলো বাসার সামনেই বড় করে লেখা লেখা, নিঝুম ভিলা। রাজপ্রাসাদের মতো একটা বড় দরজা। এই দরজা খুললে আমার মনে হয় আমাদের 3 পরিবার এই দরজা দিয়ে একবারে ঢুকতে পারবে। এত বড় দরজা দেখে আমি বর্ষর একটা ঢোক গিললাম। দরজার উপরের পাটটা খুঁজে পেলাম না, আমি মাথা উঁচু করে তাকালাম। আমি ভাবলাম এই দরজার জন্য তালগাছের মতো লম্বা আর হাতির মতো মোটা মানুষ দরকার। সেই এই দরজার জন্য উপযুক্ত। সেখানে আমি খাঁটা মানুষ, নিজেকে একটা পুতুলের সমান লাগছে। উর্মি আপু আমাকে টেনে ভেতরে নিয়ে আসলো। এই বাসা থেকে আমাদের বাসায় গিয়েছিল 5 জন মানুষ, আমার স্বামী, উর্মি আপু, আমার দেবর আর আমার স্বামীর 2 জন ফ্রেন্ড। আমি জানি না এদের গুরুজন কেউ কেন যায়নি। ভেতরে গিয়ে আমি আরো চমকালাম। এত সাদা লাইট আমার যেন চোখে লাগলো। মাথার উপরই একটা বড় ঝাড়বাতি, যেটা লাল নীল বাতি জ্বলছে। আমি ঠিক সেটার সরাসরি দাঁড়াইছি। আমার চোখ ঘোলা হয়ে আসল। আমি তাড়াতাড়ি সরে দাঁড়ালাম। দামি দামি শোপিস, ফুলদানি, সাজ করা পেন্ডিং দিয়ে জায়গাটা এত সুন্দরভাবে সাজানো যে এখানে নিজেকে খুবই বেমানান লাগলো। এমন রাজপ্রাসাদের মতো বাড়ি ঘর দেখে এবার আমার ভয় লাগতে শুরু করলো। এমন একটা বাড়ির ছেলে কিনা আমাকে বিয়ে করলো? এদের উদ্দেশ্য কি? আমাকে মেরে টেরে ফেলতে চায় না তো? আমি ঢোক গিলে পাশে তাকাতেই দেখতে পেলাম বড় করে 2টা ছবি টানানো, মনে হয় একজন মানুষই দাঁড়িয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত তার ছবিটা টানানো। আমি বড় বড় চোখ করে পেন্ডিংটার দিকে তাকিয়ে আছি। ভাবি, এটা তোমার শ্বশুর বাড়ি পছন্দ হয়েছে? উর্মির কথা শুনে আমি ওর দিকে তাকাতে যাব, তখনই একজন মহিলার কণ্ঠস্বর শুনে চমকে উঠি। এই মেয়েকে জায়ান বিয়ে করে নিয়ে এসেছে? উর্মি বললেন, হ্যাঁ মম। মহিলাটির দিকে তাকালাম। ফর্সা ধবধবে শরীরে সিল্ক রানী গোলাপি শাড়ি পরে আছে। শরীরের অধিকাংশ জায়গা দেখা যাচ্ছে। হাতা কাটা ব্লাউজ, ঠোঁটের লাল লিপস্টিক, কান পর্যন্ত চুল ছেড়ে দেওয়া। চোখে একটা চশমা। তিনি আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে চেঁচিয়ে কাউকে ঠেকে উঠলেন, লিয়া কাম ফাস্ট। হাঁটু পর্যন্ত টাইট টপস পরিহিত একটা চাকমা মেয়ে দৌড়ে আসল। আমি হা করে তাকিয়ে আছি। ইয়েস ম্যাম, দিস ইজ জায়ান, ওয়াইফ, টেক হার টু এ রুম। কথাটা বলেই তিনি আবার আমার দিকে তাকিয়ে বললেন, ইয়োর নেম? আমি ঢোক গিলে তাকিয়ে আছি। এরা সবাই ইংলিশেতে কেন কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমাকে চুপ করে থাকতে দেখে উনি কপাল কুঁচকাল। উর্মি বললেন, মম ভাবির নাম তৃষ্ণা। উনি আমার দিকে অদ্ভুত করে চেয়ে চলে গেল, ফোন কানে ধরে। লিয়া মেয়েটি আমাকে নিয়ে এলো একটা রুমে, আমি চারপাশ তাকাতে তাকাতে এলাম। সে আমার সাথে ইংরেজিতে কথা বলতেই আমি বললাম, আমি আপনের কথা বুঝি না। আপনি আমার নাগাল কইরা কথা কন। লিয়া বললেন, আচ্ছা ম্যাম, আপনি এখন ফ্রেশ হন। বিছানায় আপনার পোশাক রাখা আছে। এই রুম আপনার। এখন থেকে এখানেই আপনি থাকবেন। বলেই চলে গেল মেয়েটি। আমি বিশাল বড় রুমটায় দাঁড়িয়ে আছি। রুমের মাঝখানে একটা বড় বিছানা, একটা ড্রেসিং টেবিল। কি করব বুঝতে না পেরে আমি সেখানেই চুপ করে দাঁড়িয়ে আছি। একটু পরে দরজা খুললে রুমে প্রবেশ করল উর্মি। আমাকে খাটের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে এদিক ওদিক তাকাতে বললেন, কি হয়েছে? কিছু হয় নাই, আমি গোসল করবার চাইছিলাম। উর্মি আমাকে টেনে বাথরুমে নিয়ে গেল আর কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে তারপর পোশাক দিয়ে সে চলে গেল। আমি বাথরুমের ভিতরে আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছি। গোসল করে বের হতে দেখতে পেলাম লিয়া আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আসতেই হাসি মুখে খাবারটা দিয়ে বলল খেয়ে নিতে। আমি বললাম, একাই খাবো, বাসার আর সবাই কোথায়? সবাই বাইরে খাচ্ছে। তোমাকে এখানেই দিতে বলেছে। আর উনি কোথায়? লিয়া তৃষার কথা বুঝতে না পেরে বললেন, উনি কে? তৃষ্ণা লজ্জায় আর কিছু বলতে পারল না। লিয়াও আর কিছু বলতে না দেখে চলে গেল। তৃষ্ণা খেয়ে বিছানায় বসে রিল। ও ভাবছে, এটা কি আমার স্বামীর রুম? আজ আমাদের বিয়ে হয়েছে, সেই হিসেবে আজকে তো আমাদের বাসর রাত, তাহলে এই রুমটা দেখে কেন মনে হচ্ছে না বাসর রাত? এদের বাড়িতে আসার পর বিয়ের কোন সাজসজ্জা কিছুই দেখতে পেলাম না। সবাই খুব স্বাভাবিক, যেন বিয়েটা শুধু আমাদের বাড়িতেই হয়েছে, এই বাড়ি ছেলে যে বিয়ে করেছে দেখে মনে হচ্ছে না। সব অপরিচিত মানুষদের সাথে আছি ভাবতে আরো কান্না পেয়ে গেল। বাড়ির সবার কথা মনে পড়ছে। তাছাড়া রুমেও একা আছে। একটু পরে হয়তো স্বামী নামক ব্যক্তিকে চলে আসবে। তারপর কি হবে ভাবতেই ওর কান্না পেয়ে গেল, কাঁদতে কাঁদতে নরম বিছানায় বসে পড়ল। নরম বিছানায় বসতে আরাম পেয়ে ঘুমিয়ে পড়ল। নিস্তব্ধ এই রুমটাতে ঘুমিয়ে ভোর হলো নিস্তব্ধভাবে। কোন মানুষের আনাগোনা নাই। সবকিছু অন্ধকার। সব সময় বকুলের সাথেও ঘুমায় একা, খুব ভয় পাই ও। ধরতে গেলে ভীতু টাইপের একটা মেয়ে বলা যায়। তৃষ্ণা ভয় কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে এলো। মানুষের সন্ধানে। এত বড় দালান, এত রুম, ও কোন দিকে চলে গেছে ও নিজেই বুঝতে পারছে না। এখন কোন রুমে নিজে ছিল সেটাই খুঁজে পাচ্ছি না। সব রুমগুলোর দরজা একরকম লাগছে, ও ভয় হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। ও একটা দরজার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছিল। তখনই দরজাটা হাট করে খুলে যায়। অপর পাশের ব্যক্তি দরজা খুলতেই কেউ একজন ধাপ করে তার বুকের উপর পড়তেই সে চমকে ওঠে। তার পেশিবহুল হাত দ্বারা সামনের মানুষটাকে পড়া থেকে বাঁচিয়ে নেয়। তৃষ্ণা সোজা হয়ে দাঁড়ালো। সামনে তাকিয়ে একটা অপরিচিত উদাম শরীরের পুরুষ দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠে চোখ নিচে নামিয়ে নেয়। জায়ান অবাক চোখে তাকিয়ে আছে তৃষার দিকে। এখানে তৃষ্ণাকে আশা করেনি। ও ফট করেই তৃষার হাত ধরে রুমে টেনে নিয়ে দরজা আটকে দেয়। এই মেয়ে, তুমি আমার রুমের দরজায় কি করছো? আমার রুম চিনলে কি করে? বিস্মিত গলায় বলল। লজ্জায় তৃষ্ণা তাকাতে পারছে না। ওর সামনে একটা ছেলে শুধু ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে ভাবতেই লজ্জায় ওর কান গরম হয়ে আসছে। সাথে ভয়ও পাচ্ছে, ও একজনের বউ হয়ে এসেছে, সেই ব্যক্তিকে তো দেখতেই পেল না, উল্টা অন্য পরপুরুষের সামনে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। ও পেছনে ঘুরে দরজা খুলতে গেল। জায়ান শক্ত করে ওর হাত ধরে বললেন, অ্যানসার মি। ভয়ে তৃষ্ণা কাঁপছে, এই লোকটা ওর হাত ধরছে কেন? ও ভয়ার্ত গলায় বললেন, আপনের কথা আমি বুঝতাছি না। আমারে ক্ষমা কইরা দেন, আমি ভুল কইরা আপনের রুমের সামনে চিলা আইছি। আপনি আমার হাত ধরছেন কেন? আমার স্বামী জানলে কিন্তু রাগ করব। ছাড়েন আমার হাত। কপাট রাগ দেখিয়ে বলল। জায়ান তৃষার কথা শুনে চমকে হাত ছেড়ে দিল। অবাক চোখে তাকিয়ে আছে তৃষার দিকে। এই মেয়ে, তাকাও আমার দিকে। তৃষ্ণা তাকালো না। জায়ান এবার ধমকে উঠল। তৃষ্ণা ভয় মাথা তুলে তাকালো জায়ানের মুখের দিকে। জায়ান নিজের মুখটা এগিয়ে এনে বললেন, এবার বল, কে রাগ করবে?
তৃষ্ণা কাপা কাপা ঠোঁট নাড়িয়ে বলল, আমার স্বামী। হোয়াট আর ইউ ম্যাড? আমি হাত ধরলে তোমার স্বামী রাগ করবে? তৃষা মাথা কাত করে স্বীকার করল। জায়ান শক্ত গলায় বললেন, তোমার স্বামীকে দেখেছ? তার নাম কি? আমি কিছু জানি না। একটা থাপ্পড় মারব। নাম বল। স্বামীকে এত ভয় পাওয়া আর তার নাম জানো না? জায়ান, আমাকে ভালো করে দেখো তো তোমার স্বামীর সাথে মিল পাও কিনা। বলার অপেক্ষা করেনি তৃষ্ণা তাকিয়েই ছিল। লোকটার মাথায় নজর পড়লে সবার আগে কালো মাথার চুলগুলো যেন হলুদ করেছে। আমি তো শুনেছিলাম উনার মাথার চুল সাদা কালা। ওনার মাথার চুল তো তেমন না, একটু অন্যরকম হলুদ করা। এটা তো কালার করা ওমন আমাদের গ্রামে বৃষ্টি আপু করেছিল। আপনি কে? জায়ান আহনাফ। চমকালো তৃষ্ণা। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে জায়ানের দিকে। ভেরি ব্যাড, নিজের হাজবেন্ডকে চিনতে পারলে না? এমন বোকা সোকা বউ পাবো বলেই তো এমন পিচ্ছি মেয়েকে ধরে বিয়ে করে নিয়ে আসলাম। শোন মেয়ে, তোমার বোকামো আর সরলতা দেখে আমি ইমপ্রেস হয়েছি। এজন্য তোমাকে একটা গিফট দেব। আসো আমার সাথে। বলে জায়ান টেনে আমাকে ভেতরে নিয়ে আসল নিজের আলমারি খুলে কিছু একটা বের করে আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতের গিফটটা দেখে ভয়ে আমি কেঁপে উঠলাম। এমন গিফট কেউ দেয়? এটা কি গিফট নাকি আমাকে ভয় দেখানোর জিনিস? জায়ান জিনিসটা আমার দিকে এগিয়ে আনছে, আমি ভয় কাঁপতে কাঁপতে বিছানায় ঠাস করে পড়ে গেলাম। কৃষ্ণবেণী। পর্ব ৩। নন্দিনী নীলা। ও আল্লাহ গো, সাপ! আমার কাছে আইনের নাট। আমি খুব ডরাই সাপ দেইখা। ভয়ে চোখ মুখ অন্ধকার করে বলল তৃষ্ণা। ভয়ে তৃষ্ণা কাঁপছে অবিরত। থেকে থেকে ঢোক গিলছে। জায়ান হাতের খেলনা সাপটাকে তৃষার দিকে এগিয়ে দিয়ে বললেন, শোন বাচ্চা মেয়ে, এই খেলনা সাপ দিয়ে আমি ছোটবেলায় খেলতাম। ভেবেছিলাম আমার বেবিদের দেখাবো তার বাবার প্রিয় খেলনা। কিন্তু বেবি আসার আগে বাচ্চা বউ পেয়েছি, তাই এটা তোমাকে দিলাম। ধরো নাও, আমার প্রিয় খেলনা তোমায় গিফট করলাম। বলেই জায়ান সাপটা তৃষ্ণা দিকে ছুঁড়ে মারল। ভয়ে তৃষ্ণা চিৎকার করে উঠল। সাপ ওর হাতের উপর পড়েছে। ও লাফিয়ে উঠে পড়ল। আর ভয় লাফালাফি, চিৎকার করতে লাগল। এসব দেখে জায়ান ঠোঁট প্রশস্ত করে হাসছে। তৃষ্ণা লাফালাফি করতে গিয়ে শাড়ির আঁচল ফেলে দিছে। জায়ান তা দেখে ধমক দিয়ে বললেন, এই মেয়ে থামো। তৃষ্ণা থামছে না, ভয় চিৎকার করছে। ওইভাবেই দৌড়ে দরজা খুলতে চাইল। জায়ান শক্ত গলায় বললেন, বাচ্চা মেয়ে হলেও তুমি খুব অবাধ্য। কথা শোন নাট। বলেই হাত ধরে টেনে দরজার সামনে থেকে টেনে এনে বললেন, লাফালাফি করে শাড়ি খুলে ফেলেছ সেটা বুঝতে পারছো না? আঁচল ঠিক করো। তৃষ্ণা ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি আমাকে ভয় দেখালেন কেন? আমার আত্মা বের হয়ে আসছে ভয়ে। খেলনা সাপ তোমায় কামড়ে দিতে পারবে না। তবুও ভয় পেলে কেন? ইডিয়েট! শাড়ি ঠিক করো। তৃষার শরীর ভয়ে কাঁপছে থরথরিয়ে। তৃষ্ণা কাপা হাতে ঠিক করতে চেয়েও পারছে না। হাতের উপর সাপ পড়েছিল মনে পড়তেই হাত কেটে ফেলে দিতে ইচ্ছে করে ওর। ও ঢোক গিলে লজ্জা ভয় মিশ্রিত গলায় বলল, পারছি না। দেখুন আমার হাত কাঁপছে। জায়ান বিরক্তিকর চোখে তাকালো হাতের দিকে, সত্যি কাঁপছে। মনে হচ্ছে শীতল হাওয়া দাঁড় করিয়ে রেখেছি তাই থরথরিয়ে কাঁপছে। তার বউ এত ভীতু ভাবতেই জায়ানের লজ্জা লাগছে। সামান্য খেলনা সাপ দেখে এই মেয়ের এই অবস্থা। কপালে আঙুল ঠেকিয়ে চুপ করে আছে জায়ান। মন চাচ্ছে ওর এই সাপ এই মেয়ের গলায় ঝুলিয়ে রাখতে। নিজের রাগ কন্ট্রোল করে গম্ভীরতা বজায় রেখে নিচু হয়ে খয়েরি শাড়ির আঁচল হাতে তুলে উঠে দাঁড়ালো। আর নিজেই গুছিয়ে দিয়ে বললেন, গেট আউট মাই রুম। বলেই রিমোট দিয়ে দরজা খুলে দিল। তৃষ্ণা কাঁপতে কাঁপতে বেরিয়ে এলোট। এমন ভয়ঙ্কর স্বামী কিনা আমার কপালে ছিল। আব্বা আম্মায় আমারে এমন একজনের কাছে বিয়া দিল, যে কিনা প্রথম দিনই ভয় দেখিয়ে মারতে চাইছিল। ঢোক গিলে হাঁটতে লাগলো। নিজের রুম না পেলেও দেখা হলো আমার দেবর জোভান এর সাথে। তৃষ্ণাকে দেখেই এগিয়ে এসে বললেন, ভাবি তুমি কি ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিলে? বলেই একবার পেছনে জায়ানের রুমের দিকে তাকালো। তৃষ্ণা চুপ করে তাকিয়ে আছে। কথা বলছি না দেখে জোভান আবার বললেন, ভাবি কিছু কইবেন? না ভাবি, তুমি কি কিছু নিয়ে ভয় পাইছ? তৃষ্ণা কাপা গলায় বলল, সাপ। জোভান চমকে উঠে বললেন, কোথায় সাপ?
এদিকে ওদিকে তাকাতে তাকাতে তৃষ্ণা জায়ানের রুমে দেখিয়ে বলল, উনি আমায় সাপ দিয়ে ভয় দেখিয়েছে। বলেই তৃষ্ণা কাঁদতে কাঁদতে চলে গেল। জোভান অবিশ্বাস্য চোখে তাকিয়ে রিল। তারপর জায়ানের রুমে নক করল। জায়ান বিরক্তিকর মুখে বললেন, কি হয়েছে ভাই, তুমি ভাবিকে ভয় দেখিয়েছ? ভয় দেখাবো কেন, আজব। ভাবি যে এটা বলে কাঁদছিল। দেখ, আমাকে ডিস্টার্ব করিস না। এমনিতেই ওই মেয়ে আমার মাথা খারাপ করে গেছে সকাল সকাল। বলেই জায়ান ঠাস করে জোভানের সামনে দরজা আটকে দিল। তৃষার সাথে দেখা হলো লিয়ার, সেই তাকে তার রুমে পৌঁছে দিল। তৃষ্ণা বিছানায় শক্ত হয়ে শুয়ে রিল। বেলা গড়াল। সকালের নাস্তা করার পরও বের হয়ে এক অপরিচিত বাচ্চা ছেলে মেয়ে দেখল। দুজনে সেম ডিজাইনের পোশাক পরে আছে। এরা দুজন ছেলে মেয়ে বুঝেছে একজনের মাথা ঝুটি করা চুল দেখে আরেকজন এর মাথায় ছোট চুল। এত মিল দুজনের, ও হা করে তাকিয়েছিল। গুলুমুলু মোটা সোটা দুজনেই। ওর দিকে কেমন করে জানি তাকিয়েছিল। ও কাছে ডাকতেই দুজনে দৌড়ে চলে গেল। যাওয়ার আগে বলেছে, ওইটা নোংরা মেয়ে, মাম্মা তার কাছে যেতে মানা করেছে। তৃষ্ণা চমকিত চোখে তাকিয়ে আছে। কথাগুলো ওর কানে বাড়ি খাচ্ছে। তৃষ্ণা অন্যমনস্কর হয়ে ড্রয়িং রুমে চলে এলো হাঁটতে হাঁটতে। এখানে এসে তৃষ্ণা অনেক মানুষ দেখে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। দূর থেকেই তৃষ্ণা জায়ানকে চিনে ফেলল। ক্লিন সেভ করা ফর্সা মুখটা শক্ত গম্ভীর করে বসে আছে, তার পরনে কালো প্যান্ট ও কালো কোট। দূর থেকে তার সিল্কি খাড়া খাড়া কালার করা চুলগুলো ঝিলঝিল করছে। জায়ানের পাশে তার মতোই একটা মোটাসোটা গম্ভীর লোক বসে আছে। তার গায়ে অ্যাশ কোট। তার মাথার চুল লাল্ট। সাদা চুলে মেহেদি দিলে যেমন হয়। উনি কে? উনার ছবিই তো ড্রয়িং রুমে টানানো। দুজনে পাশাপাশি বসা। তাদের সামনে আরো দুজন লোক বসে আছে। তাদের পেছনে দুজন লোক দাঁড়িয়ে আছে। কিছু পেপারস নিয়ে তারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা করছে। হঠাৎ করেই জায়ান রক্তিম চোখে তৃষার দিকে তাকালো। চোখের ইশারায় কিছু বুঝাতে চাইল। তৃষ্ণা মাথা মুন্ডু কিছু বুঝল না। কিন্তু তার তাকানো দেখে ভয় পেয়ে গেছে। তিনি নিজের হাতের দিকে তাকাতেই দেখলাম তার হাতের আঙুল নাড়িয়ে আমাকে চলে যেতে বলছে ভেতরে। তৃষ্ণা বোকা চোখে তাকিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি জায়ানের ফর্সা মুখটা আস্তে আস্তে রক্তিম হয়ে উঠছে। তখনই উর্মি আপু আসল আর আমার হাত ধরে বললেন, এখানে কি করছো? আব্বু ভাইয়া কাজ করছে, চলো এখানে থেকে। বলেই টেনে নিয়ে গেল সেখানে থেকে ওকে। ওখানে থাকলে কি হবে জানি না, কিন্তু আব্বু ভাইয়া নিজেদের কাজের সময় আমাদের থাকতে মানা করেছে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো ভাবি। আপু, তোমার ভাই আমাকে কেন বিয়ে করেছে? এটা কেমন প্রশ্ন ভাবি? আমি বাড়ি কবে যাব? অসহায় মুখ করে বলল, কাল যাবে হয়তো। আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া আজ বিজি, তাই কাল যাবে। তোমাদের বাসার সবাই কেমন জানি অদ্ভুত। এমন কেন লাগে? তুমি তো বাচ্চা মেয়ে, এজন্য এমন লাগছে। উর্মি চলে গেল্ট। আজ সারাদিনে বুঝতে পারলাম এই বাসায় লোকজনের অভাব নেই। কিন্তু অদ্ভুত কাউকেই আমি চিনি না। তারা সম্পর্কে আমার কি হয় জানি না। তারাও জানতে চায় না আমার সম্পর্কে। অদ্ভুত। আমি কোন রহস্যের দুনিয়ায় এসে পড়লাম? রাতে শুয়ে ভাবছি, আমি মনে হয় প্রথম নারী যে শ্বশুর বাড়ি এসেও স্বামীর দেখা পায় না। তার ঘর আমার ঘর আলাদা। আমার শ্বশুর শাশুড়ি কাউকে চিনি না। প্রথম দিন সেই মহিলাটাকে শাশুড়ি ভেবেছিলাম, তার আর দেখা পেলাম না। ননদ, দেবর আর ওই লিয়া ছাড়া কাউকে আমি চিনি না। আজব কারবার। আর ওই বাচ্চাগুলো আমায় নোংরা কেন বলল? আমার শরীরে কি ময়লা আছে? আমি তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছি। গ্রামে থাকাকালীন আমি মাঠে ঘাটে গাছে উঠে দৌড় ঝাঁপ পারতাম, তখন না হয় ময়লা থাকতো। কিন্তু এখন এই বন্ধ দালানে আমি ময়লা পাই কই? আমাকে নোংরা কেন বলল? বকুলকে খুব মনে পড়তাছে। দুই বোন গলা জড়িয়ে শুয়ে কত কথা বলতাম। আজ আমি একা। গতকাল ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। আজ আমি ঘুমাবো কি করে? বিছানায় ছটফট করে উঠে পড়লাম। 2 দিন ধরে আমি এই বন্ধ দালানে আটকে বসে আছি। বাইরে প্রকৃতির নিঃশ্বাস নিতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে। আমি রুম থেকে বেরিয়ে ডানে হাঁটতে লাগলাম। সকালে বামে গেছিলাম। তখন জায়ানের রুম পেয়েছিলাম।
একটু হাঁটতে আমি পূর্ব দিকে গেলাম। 2 কদম যেতেই দেখলাম আমি একেবারে শেষ মাথায় চলে এসেছি মনে হয়। ফিরে আসতে যাব তখনই সেই বন্ধ কোণার রুমটার দরজার বাড়ি দিল কেউ। তৃষ্ণা চমকে উঠে পেছনে ঘুরতে যাবে তখনই একটা হাত তৃষার হাত ধরে টেনে আটকে দিল। তৃষার বুক ছাদ করে উঠল। ও ঢোক পেছনে ফিরতেই ভরাট গলায় লোকটা বলে উঠলেন, এই মেয়ে তুমি এখানে কি করছো? তৃষ্ণা কাপা গলায় আমতা আমতা করে কিছু বলতে যাবে তখনই লোকটা ওকে নিয়ে এলো এক অন্ধকার জায়গায়। দেয়ালে ঠেসে ধরে লোকটা তৃষার কোমর চেপে ধরে ফিসফিস করে বললেন, বাচ্চা মেয়ে এত দূর আসলে কি করে? তোমাকে তো বোকা, ভীতু ভেবেছিলাম। তুমি এখানে আসার সাহস পেলে কি করে? তবুও এত গভীর রাতে। অন্ধকারে একজন পুরুষালী কণ্ঠস্বর শুনে ও তার হাতের স্পর্শ পেয়ে তৃষ্ণা চমকে উঠল। ছটফট করে ছাড়াতে চেষ্টা করল। আজকেও বলবে নাকি স্বামী রাগ করবে? বলেই জায়ান আরেকটু ঘনিষ্ঠ হল তৃষার সাথে। তৃষ্ণা সত্যি বলে উঠল, স্বামী রাগ করবে কেন? আপনিই তো স্বামী। কৃষ্ণবেণী। পর্ব 4। নন্দিনী নীলা। জায়ান তৃষ্ণাকে টেনে তৃষার রুমে নিয়ে এলো। তৃষ্ণা কাপা গলায় জিজ্ঞেস করল, ওই রুমে কেউ দরজা ধাক্কা দিচ্ছিল? ওই রুমে কে থাকে? আছে একজন, তুমি ওই রুমের আশেপাশে যেও না। উনি কিন্তু পাগল, তোমাকে দেখলে খামচে দিতে পারে। পাগল শুনে তৃষ্ণা ভয় পেয়ে গেল। পাগলে ও খুব ভয় পায়। ওদের এলাকায় এক পাগল আছে, নাম সুফি পাগল। সারাদিন রাস্তাঘাটে ঘোরাফেরা করে, একাই কথা বলে, মাথার উস্কো খুস্কো চুল টানে, মাঝে মাঝে বসে চিৎকার করে আর এলাকার মানুষকে দেখলেই কিছু না কিছু ছুঁড়ে মারে। তৃষ্ণা ঢোক গিলে বলল, আপনাদের বাড়িতে পাগলও আছে? পাগল বাড়ি রাখছেন কেন? আমি পাগল খুব ভয় পাই। জায়ান শক্ত গলায় বললেন, তো তোমার জন্য কি এখন বাসার মানুষকে বের করে দেব? না, তা বলিনি। পাগলটা আপনার কি হয়? এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। যাও ঘুমাও, একদম যেখানে সেখানে যাবে না। বলেই জায়ান গটগট পায়ে হেঁটে চলে গেল। বললেন না কেন? তার মানে এর মধ্যে ঘাপলা আছে। তৃষার মনে কৌতূহল জাগল। জানার কৌতূহল, কিন্তু ভাবলেই কি আর জানা যায়? সকালের নাস্তা আমি রুমে করলাম না, বাইরে চলে এলাম। লিয়া চিৎকার করতে করতে আমার পেছনে ছুটে বাইরে চলে এসেছে। ততক্ষণে তৃষ্ণা নিজের গন্তব্য এসে পড়েছে। এসেই বলে উঠল, আমি একা রুমে খাবো না। আমি এই বাসার বউ, আমি সবার সাথে বসে খাবো। বলতে বলতে তৃষ্ণা লিয়ার হাত থেকে খাবারের প্লেট হাতে নিয়ে সামনে এগিয়ে গেল। টেবিলের সামনে আসতেই ওর হাত থেকে খাবার সহ প্লেট নিচে পড়ে গেল। তৃষ্ণা হতবিহ্বল চোখে সামনে তাকিয়ে আছে। জায়ান একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর তার থেকেও চমকানো বিষয় হলো জায়ান মেয়েটাকে বউ বউ বলে ডাকছে। তৃষ্ণা চোখ কপালে তুলে তাকিয়ে আছে। ওর স্বামী অন্য মেয়েকে খাইয়ে দিচ্ছে, আবার তাকে বউ বলছে। আমাকে দেখে তারাও চমকে উঠেছে। আমি বিস্মিত নয়নে চেয়ে আছি। জায়ান ও তার পাশে বসা মেয়েটা আমার দিকে তাকিয়ে ছিল আছে। তৃষ্ণা ঠোঁট কামড়ে ধরে কান্না আটকায়। জায়ানের দিকে তাকিয়ে বলল, আপনার আরেকটা বউট আছে। এজন্য আমাকে রুমে থেকে বের হতে দেন না। আলাদা রুমে রেখেছেন। হায় আল্লাহ! এ আমার কি হলো? আব্বা, তুমি এ কোন লোকের সাথে বিয়ে দিলে আমায়? হাত পা ছড়িয়ে বসে কাঁদতে লাগলো তৃষ্ণা। সবাই ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে আছে। এখানে তৃষ্ণাকে কেউ আশা করেনি। লিয়া জোর করে টেনে তৃষ্ণাকে রুমে নিয়ে আসে। সকালের নাস্তা ওকে কেউ খাওয়াতে পারল না। সেই যমজ 2 ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে উকি দিচ্ছে। তৃষ্ণা এটা ওটা জিজ্ঞেস করছে চেঁচিয়ে চেঁচিয়ে লিয়াকে। তখনই রুমে প্রবেশ করে জায়ান। ওকে দেখে লিয়া বেরিয়ে যায় রুম থেকে। জায়ানকে দেখে চেঁচিয়ে উঠল তৃষ্ণা, এইটুকু সময়ে পোশাকও পরিবর্তন করে ফেলছেন। একটা বউ থাকতে আমাকে বিয়ে কেন করেছেন? গরিব বলে যা খুশি তাই করবেন, তাই না? বোকা, ভীতু! তৃষ্ণাকে এমন রাগতে দেখে থমকালো জায়ান্ট। রাগে তৃষার ঠোঁট কাঁপছে। ফর্সা গোলগাল মুখটাতে লাল আভা ফুটে উঠেছে। তৃষার খোপা করা লম্বা ঘন কালো চুলগুলো পিঠ ছড়িয়ে আছে। জায়ান তৃষার কথার উত্তর না দিয়ে এগিয়ে গেল তৃষার দিকে। তৃষ্ণা চেঁচিয়ে বলছে, আম্মারে, এজন্য বলছিলাম না জেনে ওই দূর শহরে আমারে বিয়ে দিও না। শুনল না আমার কথা, এখন আসলাম তো সতীনের ঘর করতে।
তৃষার চিৎকার থেমে গেল আচমকা। এক জোড়া উষ্ণ হাতে স্পর্শ পেটের উপর পেতেই ও চমকে থেমে গেল। জায়ান পেছনে থেকে তৃষার পেট জড়িয়ে ধরে রেখেছে। মুখ গুজে দিয়েছে তৃষার ঘন কালো লম্বা কেশে। তৃষার চিৎকার থামলেও কান্না থামেনি। কিন্তু লোকটার এমন এলোমেলো স্পর্শে তৃষার বুক ধড়াস ধড়াস করছে। শরীরের প্রত্যেকটা লোমকূপে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। ও দাঁত চেপে বলল, নির্লজ্জ লোক, এক বউ থাকতে আরেকজনকে বিয়ে করতে লজ্জা করে নাট। আবার আসছেন এখানে লুচ্চামি করতে। এক বউকে আদর করে খাইয়ে এসে আমার সাথে লুচ্চামি করতেছেন। জায়ান ভরাট গলায় বললেন, শোন মেয়ে, আমার সাথে সাবধানে কথা বলবে। না হলে ফলাফল ভালো হবে না। আমার একটাই বউ। আর আমি এখন আমার বউয়ের সাথেই আছি। তৃষ্ণা জায়ানকে নিজের থেকে সরাতে জায়ানের হাতে জোরে চিমটি কাটে। জায়ান আহ করে তৃষ্ণাকে ছেড়ে দেয়। তৃষ্ণা সরে দাঁড়িয়ে বলল, মিথ্যা কথা বলেন কেন? এই মাত্র আপনাকে আর আপনার বউকে দেখে আসলাম, বাবাগো কি ভালোবাসা। জায়ান তৃষার কথা শুনে রেগে গেল খুব। তবুও শান্ত গলায় বললেন, তোমাদের বাসায় যাব। যেতে চাইলে রেডি হও। কথা এড়িয়ে যাচ্ছেন কেন? আপনার আর কয়টা বউ আছে? বললাম তো একটাট। আর কি বলবো? মিথ্যা বলবেন না একদম। আমি গ্রামের মেয়ে বলে আমাকে বোকা ভাবা বন্ধ করুন। আমি যথেষ্ট চালাক। রিমলি বুড়ির চুরি হওয়া কবুতর পেয়ে এনে দিয়েছিলাম। আমাদের গ্রামের সবচেয়ে চালাক মেয়ে আমি। জায়ান বললেন, ভুল বললে, তোমাদের গ্রামের সবচেয়ে বোকা মেয়ে তুমি। চালাক হলে ফালতু প্রশ্ন করতে না। আপনি আমারে অপমান করতেছেন? তোমাদের গ্রামের এমনকি আমার দেখা সবচেয়ে রূপতী নারী তুমি। এটা বললে মানা যেত। আপনি লোকটা তো খুব খারাপ। রূপ দেখে এক বউ রেখে আরেক বউ নিয়ে বাড়ি আসছেন। হায় আল্লাহ, এত সুন্দর কেন বানালে আমায়? এই লোকটা আমার সৌন্দর্য দেখে আমায় দ্বিতীয় বিয়ে করল। আজ অসুন্দর হলে আমাকে কারো দ্বিতীয় বউ হতে হতো না। আফসোস স্বরে বলল তৃষ্ণা। সুন্দরী মেয়েরা যে মাথা মোটা গর্দভ হয় আবার প্রমাণ হলো। নিজের বাড়ি যেতে চাইলে রেডি হও। বলেই জায়ান চলে গেল। তৃষ্ণা চোখ মুছে রেডি হয়ে নিল। বাড়িতে যেতেই হবে। আর আসবে না তৃষ্ণা এই রহস্যজনক বাড়িতে। ভেবেছিল নিজের সংসার সব রহস্য বের করবে। এখন আর দরকার নাই। সতীনের সংসার করা ওর দ্বারা সম্ভব নাট। গরিব বলে পেয়েছে কি? যেমন খুশি তেমন নাচাবে। জোভান আর উর্মি আজ দেখেনি। তাদের কাছে একটু সুখ দুঃখের কথা বলতো। কিন্তু হয়ে উঠল না। তৃষ্ণা বেগুনি রঙের শাড়ি পরে বসে রিল। যে বকুল কাজ করে না। সারাদিন ডিঙ্গির মতো ঘোরাফেরা করে। আজ সকাল থেকে সে ঘর গুছাচ্ছে, কাজ করতেছে, বুবু আসবে বলে কথা। বকুলের বাবা হাটে থেকে বড় মাছ নিয়ে আসছে। মেয়ের জামাই আসছে। বকুলের মা আর ভাবি মিলে রান্না করতেছে মাটির চুলায়। বকুল বুবুর ঘর গুছিয়ে উঠান ঝাড়ু দিয়ে দৌড়ে চলে গেল তেঁতুল গাছতলা। কাঁচা তেঁতুল বকুল আর তৃষার দুজনেরই পছন্দ। সব সময় যেটা নিয়ে দুই বোন ঝগড়া করে, আজকে বকুল সেই তেঁতুল আনতে যাচ্ছে। ওড়নার মধ্যে কাঁচা তেঁতুল নিয়ে বাসার দিকে আসছিল, তখন দেখা হয় সুজনের সাথে। সুজন বকুলকে দেখেই জিজ্ঞেস করলেন, তোর বুবুরে কই বিয়ে দিছিস? শহরে। মেলা বড়লোক আমার দুলাভাই। শুনলাম তোর দুলাভাই বুইরা। মাথার চুল সাদা হাঁচা নাকি রে? বকুল বলল, কি জানি দুলাভাই রে, দেইখা বুইরা লাগে না তো। কিন্তু চুলগুলা কেমন হলুদ সাদা লাগছে। আমি তোর দুলাভাই হতে চাইলাম। তৃষ্ণা রে, দিল না তোর বাপে আমার কাছে বিয়া। আমি গরিব বলিয়া এখন বড়লোক বুইরা লোকের কাছে বিয়া দিছে আমার তৃষ্ণা রে। আমার দুলাভাই রে একদম বুইরা কহ রস্য ই বয়ে কার্ণ না। আমার দুলাভাই অনেক সুন্দর, খালি চুলগুলা কেমন জানি। আইসেন আজকে আমার বুবু আর দুলাভাই আসবো। আইসেন আমাদের বাড়িতে দেইখা যাইয়েন। ভেংচি কেটে চলে গেল বকুল। সুজন ছলছল চোখে দাঁড়িয়ে রিল। আপন মনে বলে উঠল, আজ গরিব বলিয়া তৃষ্ণা তোরে আমার ঘরের বউ করতে পারলাম না। তুই তো আমার দিকে লজ্জা লজ্জা মুখ করে তাকাইতি দেখা হইলে। তোর মনে কি আমার জন্য একটু ভালোবাসা ছিল না? কৃষ্ণবেণী। পর্ব ৫। নন্দিনী নীলা। লিয়া যখন তৃষ্ণাকে নিয়ে ড্রয়িং রুমে আসলো, তখন আবার তৃষ্ণা দেখতে পেল জায়ান সেই মেয়েটার সাথে বসে আছে গা ঘেঁষে।
তৃষ্ণা রাগে মুখ ফিরিয়ে নিতেই দেখতে পেল ওর পাশে জায়ান দাঁড়িয়ে আছে। ওর হাতে ছোট একটা পার্স ছিল। চমকে সেটা হাত থেকে ফেলে দেয়। ও চক্ষুদ্বয় বন্ধ করে নেয় বিস্ময়। আল্লাহ, আমি এক মানুষ দুই জায়গায় দেখছি কি করে? বন্ধ চোখের পাতা কুঁচকে ভাবল তৃষ্ণা। অতঃপর ভুল দেখেছে ভেবে পিটপিট নজরে তাকালো। ভুল দেখছে এমন একটা ভাব করে আবার সোফার দিকে দৃষ্টি ফেলল। জায়ান বসে আছে ওই তো। কত বড় খারাপ লোক। ভাবা যায়, এক বউয়ের সামনে আরেক বউয়ের গা ঘেঁষে বসে আছে। উনার সাথে এখন আমাকে বাড়ি যেতে হবে। ভাবতেই হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাচ্ছে। তখনই পাশ থেকে ভরাট কণ্ঠস্বর ভেসে এলো। তিনি উঠলেন, থম মেরে দাঁড়িয়ে না থেকে চলো। জায়ানের কণ্ঠ পাশ থেকে আসতেই তৃষ্ণা আবার তাকালো চক্ষু কপালে তুলে। সামনে ও পাশে কয়েক পলক চোখ ঘুরিয়ে তাকিয়ে থমকে গেল তৃষ্ণা। তোতলাতে তোতলাতে বলল, উইটাকে? জায়ান বললেন, আমার 1 মিনিটের ছোট ভাইট। পাশে ওর ওয়াইফ। তৃষ্ণা চক্ষু ভরা বিস্ময় নিয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এত মিল। ওর সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ও আর প্রশ্ন করতে পারল না। যেতেও পারছে না। জায়ান ওর অবস্থা দেখে নিজেই হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। তৃষ্ণা গাড়িতে বসে বলল, আপনার যে যমজ আরেকটা ভাই আছে জানতাম না তো। বিস্ময় ভরা কণ্ঠস্বর ওর। জায়ান বললেন, এখন তো জানলে। শ্বশুর বাড়ি আসার 23 দিনেই আর কত কিছুই বা জানতে চাও? একদিনে সব জানলে তুমি সহ্য করতে পারবে না। আস্তে ধীরে জানো মজা পাবে। তৃষ্ণা বোকা চোখে তাকিয়ে রিল। কিসের মজা? তারা কি মজা দেখানোর কাজ করে নাকি? মুখটা ভোতা করে বসে রিল। গ্রামে পৌঁছাতেই পাড়া প্রতিবেশীর সবাই ওদের দেখতে চলে আসলো। এত ধনী পরিবারের বিয়ে দিয়েছে মেয়ে। মেয়ের জামাই কি নিয়ে আসছে দেখার জন্য সবাই হা করে তাকিয়ে আছে। তৃষ্ণা গাড়ি থেকে নেমে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। সবাই এমন ভাবে ওর দিকে তাকিয়ে আছে যেন ও এখন নিজের গ্রামের মহারানী। সবাই প্রজা ওকে আমন্ত্রণ জানাতে দাঁড়িয়ে আছে। ও নিজের পরিবারের মানুষ ও আপনাদের খুঁজছে। কিন্তু ওর চোখে শুধু যারা ওকে অপছন্দ করত তাদের দেখা যাচ্ছে। ভিড় ঠেলে তৃষার বাবা এসে দুজনকে নিয়ে গেল। ওরা খালি হাতে চলে গেল ভেতরে, তা দেখে পাড়া প্রতিবেশীর সবাই ফিসফিস করতে লাগল। এত ধনী বাড়িতে বিয়ে দিল তারা কিনা খালি হাতে এসেছে? এর থেকে তো পাশের বাড়ির রুমার জামাই ভালো ভ্যান চালায়, তাও শ্বশুরবাড়ি আসলে জিলাপি নিয়ে আসে। সবাই এসব লেখিকা নন্দিনী নীলা বলছিল তখনই গাড়ি থেকে ড্রাইভার বেরিয়ে আসে, তার হাতে 2টা বড় সড়ো ব্যাগ। একটায় মিষ্টির প্যাকেট অনেকগুলো। এত যে ড্রাইভার একা নিয়ে যেতে পারছে না। এত মিষ্টি এনেছে যে মনে হচ্ছে সারা এলাকার মানুষকে খাওয়াবে। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একজন এগিয়ে সাহায্য করল তাকে। বকুল বুক ফুলিয়ে দাঁড়িয়ে চেয়ে আছে সবার দিকে। ওর খুব আনন্দ হচ্ছে, সবাই কেমন ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে। ও দেখতে পেল সত্যি সুজন এসেছে, ওকে আর পায়কে ছুটে সুজনের কাছে গিয়ে ভেতরে আসতে বলল। সুজনকে দূরে বসা কাঠের চেয়ারে থাকা জায়ানকে দেখালো। জায়ান খুব রাজকীয় স্টাইলে বসে আছে, পায়ের উপর পা তুলে। মুখশ্রী যথেষ্ট গম্ভীর করে। কপাল কুঁচকে এদিক ওদিক 2-1 বার তাকিয়ে চুপ করে বসে আছে ফোন হাতে। দেখেন বুবুর জামাই। আমার দুলাভাই সুন্দর কত। গর্ববোধ করে বলল। সুজন বকুলের দিকে তাকিয়ে বললেন, হরে ঠিক কইছিস। তৃষ্ণা অনেক সুন্দর জামাই পাইছে। আমারে একটু তৃষার লগে কথা বলিয়া দিবি? কেন, আমার বুবুর লগে আপনের কি কথা? ও তো আবার শহরে চিলা যাইবগা। তাই কথা বলতেই চাইছিলাম একটু। আবার কবে আসবে দেখা তো আর হইব না মনে হয়। আচ্ছা দেখি বুবুরে বলবনি। যদি দেখা করতে চায় তাইলে দেখা কইরেন। সুজন চলে যেতে ধরল, বকুল বাধা দিয়ে দৌড়ে চলে গেল মিষ্টি আনতে। সুজনের হাতে মিষ্টি দিয়ে হাসল। আর বলল, আমার দুলাভাইয়ের আনা মিষ্টি খান। সুজন নিবে না বলেও নিল। তারপর চলে গেল, যাওয়ার আগে আরেকবার জায়ানের দিকে চেয়েছিল। জায়ান তখন চোখে সানগ্লাস পরে উঠে দাঁড়িয়েছিল। তৃষ্ণা রাগ করে চলে গেছিল, তাই এখন মায়ের বুকে মুখ গুজে বসে আছে। এই 3 দিন কি কষ্টে ওর কেটেছে ও বুঝাতে পারবে না। তৃষার মা মেয়েকে শান্ত করে মেয়ের জামাইকে ঘরে নিয়ে এলো। জায়ানকে তৃষার রুমে বসিয়ে পিঠা এনে দিল তৃষার হাতে। তৃষ্ণা পিঠা হাতে আসল।
জায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে পিঠার দিকে। কি হয়েছে অমন করে তাকিয়ে আছেন কেন? এগুলো কি? তৃষ্ণা চোখ বড় করে বলল, আপনি পিঠা চিনেন না? পিঠা চিনব না কেন? তাহলে এগুলো কি বলছেন কেন? আমি এই পিঠা আগে কখনো খাইনি। ওহ! বলেই তৃষ্ণা হাতের 3 পদের পিঠার নাম বলল জায়ানকে। জায়ান নারিকেল দিয়ে বানানো পাকন পিঠা হাতে নিল। তৃষ্ণা তাকিয়ে ছিল, ওর কেন জানি মনে হচ্ছে জায়ান পিঠা খেতে চাচ্ছে না। কিন্তু ওর সামনে সেটা বলতে পারছে না। ও ঠোঁটে হাসি টেনে কামড় বসালো। কেমন? ভালোই। আরেকটা খান। ভালো লাগবে না ভেবেছিলাম, কিন্তু ভালোই, কিন্তু আর খাবো না। কারণ আমি তৈলাক্ত খাবার কম খাই। আমরা গরিব বলে। আমাদের বানানো পিঠা খেতে আপনার ঘৃণা করছে? তৃষার কথা শুনে জায়ান চমকিত চোখে তাকালো। আমি এটা কখন বললাম? মুখ দেখেই বোঝা যাচ্ছে। খেতে কত অস্বস্তি বোধ করছেন। যেন নর্দমার ময়লা এনে দিয়েছি। বেশি বুঝো। তৃষ্ণা প্লেট হাতে চলে গেল। তৃষ্ণা দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে। বকুল ওকে নিয়ে এসেছে। তৃষ্ণা সুজনের কথা শুনেই রাজি হয়ে গেছে। এলাকার ভাই, আগে দেখা হলেই সুজন ওর খোঁজ খবর নিত। সেই সুবাদে রাজি হয়েছে। ও তো আর জানে না সুজনের মনে ওর জন্য ভালোবাসা আছে। ও সাদা মনেই এসেছে। কিন্তু কে জানতো এখানে আসা ওর জন্য বিপজ্জনক হবে। বকুল তৃষ্ণাকে আর সুজনকে কথা বলতে দিয়ে দৌড়ে চলে গেল ঢেঁড়স খেতে। মা নিতে বলেছিল। তৃষ্ণাকে দেখে সুজন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তৃষার গলায় স্বর্ণের গহনা, গায়ে দামি শাড়ি। কি সুন্দর লাগছে তৃষ্ণাকে। লম্বা চুল বেনি করে পিঠে ফেলে রেখেছে। তৃষ্ণা হাসি মুখে বলল, কেমন আছো সুজন ভাই? সুজনের বুকে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করল না। বুকের চাপা ব্যথা বুকেই চেপে রেখে মুখে জোরপূর্বক হাসি এনে বললেন, আছি। তুমি খুব সুখেই আছো তাই না? কত বড়লোক বাড়ি বিয়ে হয়েছে। সুখে তো থাকবেই। আমার ভাবনার থেকেও তারা বেশি ধনী জানো সুজন ভাই। কিন্তু তারা আমার মতো গরিব মেয়েকে কেন বউ করল? তোমার সৌন্দর্যের সামনে ধনীর দুলালি মেয়েরাও হার মানবে। তোমার রূপ তোমাকে রানী করল তৃষ্ণা। কথা কেমন জানি লাগছে। আগে তো আমার এত প্রশংসা করনি কখনো। অন্যের বউ হয়েছ বলে কি এখন আর প্রশংসা করা যাবে না? সেটা কখন বললাম? আগে তো কখনো আমাকে সুন্দর বলেনি, তাই বললাম। আমি তাহলে আসি, ভালো থেকো। বলেই তৃষ্ণা চলে যাবার জন্য পেছনে ঘুরতে যাবে। তখনই সুজন তৃষার হাত ধরে ফেলে ফট করে। তৃষ্ণা চমকে সুজনের দিকে তাকায়। সুজনের চোখ ছল ছল করছে। অসহায় মুখ করে ওর দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা সুজনের এমন ব্যবহার দেখে হতভম্ব। চোখ কপালে তুলে হাতের দিকে তাকিয়ে আছে। কি করছো সুজন ভাই? হাত ছাড়ো। সুজন হাত ছাড়ল না। উল্টো শক্ত করে ধরে বলল, তোমারে ছাড়া আমি খুব কষ্ট আছি তৃষ্ণা। তোমার বিয়ে হয়েছে তারপর থেকে আমি এক রাতও ঘুমাতে পারি নাই। ওই বড়লোক স্বামী পেয়ে এই গরিব সুজন রে ভুলে গেলে এইভাবে? তৃষার চক্ষুদয় বিস্ময় বড় বড় হয়ে গেল। কি বলছে এসব সুজন ভাই? কেন বলছে? পাগল হলো নাকি? তুমি কি বলছো এসব? আমি তোরে খুব ভালোবাসি রে তৃষ্ণা। তুইও তো আমারে ভালোবাসতি। তাইলে কেন বড়লোক বাড়ি পেয়ে আমারে ভুলে গেলি? সুজন ভাই, তোমার মাথা খারাপ হয়েছে। কি সব বলছো? তুমি আমায় ভালোবাসতে? কই, আগে তো কখনো বলনি। আর আমি তোমারে ভালোবাসি কবে বলেছি? কেন এসব উল্টাপাল্টা কথা বলছো? হাত ছাড়ো আমার। সুজন হাত না ছেড়ে ভালোবাসার কথা বলে যাচ্ছে। তৃষ্ণা ছটফট করছে ছাড়াতে। কি বিপদে পড়ল? কেন যে আসতে গেল? সুজন ভাই এমন পাগলামি করবে জানলে কখনো আসতো না তার সাথে দেখা করতে। দুজনে দাঁড়িয়ে আছে নিজেদের তর্ক বিতর্ক নিয়ে। তখন সেখানে আগমন ঘটে জায়ানের। জায়ান এক টানে সুজনের থেকে তৃষার হাত ছাড়িয়ে নেয়। তৃষার কাঁধে এক হাত রেখে টেনে নিজের সাথে জড়িয়ে সুজনের দিকে তাকায় রাগী চোখে। সুজন জায়ানের রাগী দৃষ্টি দেখে ভয়ে চুপসে গেছে। তৃষ্ণা কিছু বলতে যাবে তার আগেই জায়ান সুজনের হাত ধরে টেনে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। হতভম্ব তৃষ্ণা একবার জায়ান ও একবার সুজনের দিকে তাকায় বোকা চোখে। অতঃপর ভয়ার্ত স্বরে বলে উঠে, এটা কি করলেন? সুজন ভাই তো সাঁতার জানে না।
তিনি পানিকে ভয় পায়। তাড়াতাড়ি তাকে উঠানোর ব্যবস্থা করতে হবে, না হলে তো মারা যাবে। জায়ান বললেন, চুপ। বলেই টেনে তৃষ্ণাকে টেনে বাড়ি নিয়ে এলো। টিউবওয়েলের কাছে বালতি ভর্তি পানি ছিল। সেই পানিতে তৃষার যে হাত সুজন ধরেছিল সেই হাত ডুবিয়ে ধরে ঘষতে লাগল। এসব কি করছেন? হাত জ্বলছে। ওদিকে সুজন ভাই মরণাপন্ন। তাকে কি মেরে ফেলতে চান? জায়ান নিষ্ঠুর গলায় বললেন, সে মরে গেলে আমার কি? বিপজ্জনক মানুষ বেঁচে না থাকায় বেটার। কৃষ্ণবেণী। পর্ব 6। নন্দিনী নীলা। আল্লাহ রক্ষা করেছে সুজন ভাইকে। তিনি বেঁচে আছেন। তৃষ্ণা তো খুব ভয় পেয়ে গেছিল। তবুও বাসা থেকে বের হয়ে খোঁজ নিতে পারছিল না। কারণ জায়ান ওকে নজরে নজরে রাখছিল। আগেই সে বলেছে, ওইসব লোকের কোন খোঁজ নেওয়ার দরকার নাই। কিন্তু পরে খবরটা নিতে পেরেছে বকুলের কাছ থেকে। ও এসে বলল, বুবু, সুজন ভাইকে নিজাম কাকা পানি থেকে উঠিয়েছে। তৃষ্ণা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার ব্যবহারে তাকে ঘৃণা করলেও চায় না তিনি মরে যাক। তিনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করে। তৃষ্ণা জায়ানের জন্য জগ ভর্তি পানি নিয়ে আসলো। জায়ান একটু পরপর পানি চাচ্ছে শুধু। এজন্য জগ ভর্তি পানি আনতে গেছিল নিজের রুমে রাখবে বলে। পানি নিয়ে আসতেই জায়ান শোয়া থেকে উঠে বসল। তৃষার দিকে তাকিয়ে বললেন, রেডি হয়ে নাও। একটু পর আমাদের ফিরতে হবে। জায়ানের কথা শুনে তৃষ্ণা চমকে পেছনে ঘুরে তাকালো। জায়ান তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে। মানিব্যাগ বের করে রেখেছিল। ঘড়ি, সানগ্লাস সব খুলে রেখেছিল। সেই সব পরে রেডি হয়ে নিচ্ছে। তৃষ্ণা চমকানো গলায় বলল, কি বললেন? রেডি হও, ফিরতে হবে। আজব কি বলছেন? আজ ফিরবো কেন? তো কবে ফিরতে চাও? প্রশ্ন করল জায়ান। আজ আসলাম আর আজকেই চলে যাব? কয়দিন থাকবো না? না। তোমার এখন বিয়ে হয়ে গেছে। বাবার বাড়ি কয়দিন থাকতে চাও? দেখা করানোর জন্য নিয়ে এসেছিলাম। এখন ফিরব। বলেই জায়ান বেরিয়ে গেল রুম থেকে। তৃষ্ণা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জায়ানের শক্ত কণ্ঠের কথা শুনে ও হতভম্ব। দরজায় দাঁড়িয়ে দেখল ওর বাবার সাথে জায়ান কিছু নিয়ে কথা বলছে। তৃষ্ণা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। জায়ান বাইরে থেকে শক্ত গলায় ডেকে উঠল। ও রুমে ঢুকে খাটের উপর বসে রিল। ওর চক্ষু ছল ছল করছে। একদিনও থাকতে দেবে না। এত পাষাণ একটা লোকের সাথে ওর বিয়ে কেন হলো? তৃষার মা এসে মেয়েকে বললেন, জামাই বাবাজি রে, আজকে অন্তত থাকতে বল। এত দূরে থেকে আসলি, একদিনও থাকবি না? তৃষার গলায় কান্না এসে আটকে আছে। তৃষ্ণা কান্না গিলে বলল, তোমাগো ওই বড়লোক জামাই এই গরিব ঘরে থাকতে পারবে না। তাই জোর করো না। সুখে থাকতে বিয়ে দিয়েছ, এখানে থেকে আর দুঃখে ভাসব কেন? তিনি আর কথা বললেন না। মেয়ে ভুল কিছু বলেনি, জামাই এই ঘরে থাকতে পারবে না। লেখিকা নন্দিনী নীলা দুপুরে খাওয়ার সময়ও 2 লোকমা খেয়ে উঠে গেছে। তৃষ্ণা আজকে আর রাগ করে গেল না। মাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, আমার জন্য দোয়া করিও। ওই বাড়িতে আমার খুব একা লাগে জানো। ওই বাড়িতে অনেক মানুষ, কিন্তু সেখানে আমি খুব একা। একটা রুমের ভেতর থাকতে হয় আমাকে। দম বন্ধ হয়ে আসে। শ্বশুর শাশুড়ির খেদমত করিস। জামাই বাবাজি যা বলবো তাই করবি। তার কথার অমান্য করবি না এখনো। সেই তোর অভিভাবক। তৃষ্ণা বিড়বিড় করে বলল, শ্বশুর মশাইরে তো দেখলামই না, আর শাশুড়িকে নজর দেখতে পেয়েছিলাম। তোমার জামাই বাবাজির দর্শন ওই বাড়িতে গেলে পাওয়া মুশকিল। কিছু বললি? না। বাইরে থেকে জায়ানের কণ্ঠস্বর ভেসে আসলো। তৃষ্ণাকে ডাকছে। তৃষ্ণা বেরিয়ে এলো। বকুল দাঁড়িয়ে কাঁদছে, ভেবেছিল তৃষ্ণারা 2 দিন থাকবে, কত ভালো হবে। কিন্তু একদিনও থাকবে না, চলে যাবে এখনই। সেই দুঃখে ও নাকের জল, চোখের জল এক করে কাঁদছে। সবাই মন খারাপ করে তৃষ্ণাকে বিদায় দিল। তৃষ্ণা গাড়িতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জায়ান বিরক্তিকর গলায় বললেন, কান্না অফ করো। তৃষ্ণা নাক টেনে বলল, আমার জায়গায় থাকলে বুঝতেন। আজ যদি মেয়েদের বদলে ছেলেদের এভাবে নিজের পরিবার ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হতো, তাহলে বুঝতেন আমার কত কষ্ট হচ্ছে। তাহলে আপনি এরকম ভাবে আমাকে নিয়ে যেতে পারতেন না। সেটা যেহেতু হবে না, তাই সেই কষ্ট বোঝার চেষ্টা করে লাভ নাই। সত্যি করে বলুন, আপনি কি সুজন ভাইয়ের জন্য আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন?
আসার সময় তো বললেন না এই একটুখানি সময়ের জন্য যাচ্ছেন। ওই ছেলেকে আমি ভয় পাই নাকি? যে ওই ছেলের ভয়ে আমি তোমাকে নিয়ে শহরে পাড়ি জমাবো? শ্বশুর বাড়ি এসে যেহেতু থাকতেই পারবেন না, আপনার এতই অস্বস্তি, তাহলে এমন বাড়ির মেয়েকে বিয়ে করলেন কেন? আপনার আমার বাড়িতে গিয়ে খারাপ লাগতেই পারে, কিন্তু আমার যে কত ভালো লাগছিল। আপনি আমার দিকটা ভাবলেন না। এখানে থাকার চেয়ে তুমি আমার কাছে বেশি ভালো থাকবে, তাই এখানে রাখার চেয়ে বাসায় নিয়ে যাওয়াটাই ভালো মনে করেছি। তৃষ্ণা কথা বলল না। জায়ান কাউকে কল করে কথা বলল। তারপর কল কেটে তৃষার দিকে তাকালো। মেয়েটা এখনো কাঁদছে। ও এগিয়ে এসে তৃষ্ণা কাঁধ ধরে টেনে নিজের হাতে মিশিয়ে নিল। তৃষ্ণা কান্না থামিয়ে অবাক চোখে তাকালো জায়ানের দিকে। জায়ান তৃষার মাথা বক্ষে চেপে ধরে বললেন, ঘুমাও, কষ্ট কমে যাবে। আপনি খুব নিষ্ঠুর। কষ্ট বেদনা বুঝেন না। কত আশা করে এসেছিলাম, আজ থাকব, কয়েকদিন থাকব, কিন্তু সব আশা ভেঙে দিলেন। জায়ান তৃষার মাথায় হাত বুলিয়ে বললেন, ঘুমাও। জেগে থাকলে আরো কষ্ট হবে। এসব ভুলে ঘুমাও। এতই সহজ পরিবারকে ভুলে যাওয়া? আপনি পারবেন? আমি তো ভুলেই গেছি। এবার তোমার পালা। তৃষ্ণা চমকে তোড়াক করে জায়ানের বক্ষ থেকে মাথা উঠিয়ে ফেলল। ঢোক গিলে বলল, কি বললেন আপনি? উঠলে কেন? রাগান্বিত স্বরে বললেন। আপনি ওটা কি বললেন? আমি আমার পরিবারকে ভুলে যাব? আর আপনি ভুলে গেছেন মানে কি? জায়ান তৃষার হাত ধরে টেনে আবার নিজের বক্ষে ওর মাথা চেপে ধরল। দুহাতে ওর ছোট শরীরটা আবদ্ধ করে বললেন, ঘুমাও। তৃষ্ণা বুঝতে পারল জায়ান উত্তর দেবে না, তাই অযথা উনাকে কোনো প্রশ্ন করে লাভ নেই। তৃষ্ণা শান্ত হয়ে জায়ানের বক্ষে মাথা ঠেকিয়ে রইল। এত শক্ত করে ধরেছে ওর ঘাড় ব্যথা হয়ে আসছে। ও মিন মিন করে বলল, একটু হালকা করে ধরেন আমাকে, তো চ্যাপ্টা করে দিলেন। জায়ান সঙ্গে সঙ্গে হাতের বাঁধন আলগা করে নিল। তৃষ্ণা কখন ওভাবে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। জায়ান ঘুমন্ত তৃষ্ণাকে খুব যত্ন সহকারে নিয়ে আসলো বাসায়। গেটের ভেতরে এসে গাড়ি থামল। জায়ান তৃষার ঘুম ভাঙালো না। খুব সাবধানে ঘুমন্ত তৃষ্ণাকে পাঁচকোলে তুলে বাসার ভেতরে আসলো। সবাই ঘুমিয়ে পড়লেও ড্রয়িং রুমে বসেছিল জায়ানের মা জেসমিন। তিনি জায়ানের কোলে তৃষ্ণাকে দেখে দাঁড়িয়ে পড়লেন আর বললেন, এসব কি? এই মেয়েকে তুমি এভাবে নিয়ে এসেছো কেন বাসায়? সি ইজ মাই ওয়াইফ। তাকে যেভাবে খুশি সেভাবেই নিয়ে আসতে পারি। এতে আপনার কোন প্রবলেম? প্রবলেম থাকলেই কি তুমি আমার কথা শুনবে? যেহেতু জানেনই শুনবো না, তাহলে জেগে বসে আছেন কেন? তোমার সাথে আমার জরুরি কথা ছিল। শ্বশুরবাড়ির জামাই আদর খেয়ে আমি এখন ক্লান্ত। এখন আমি বিশ্রাম নেব। কোনো কাজ করতে পারবো না। নিজের পছন্দে বিয়ে করেছ, বউ বাসায় এনেছ, সেখানে আবার গিয়েছ। আমরা কেউ বারণ করিনি। তোমার যা খুশি তাই করতে পারছ। তাহলে কাজে কেন এত হেলাফেলা করছো? আমি কাজে হেলাফেলা করছি? বিয়ে করেছি 4 দিন হলো, এখনো বউয়ের সাথে বসে দুটো প্রেমের বাক্য আওড়াতে পারলাম না। আপনি আমাকে কাজ করি না বলছেন? কথাটা ওইভাবে বলতে চাইনি। কিন্তু বিয়ে করার পর থেকে এই 4 দিন তুমি কোন কাজ ঠিকমতো সম্পূর্ণ করতে পারনি? নিজেই একটু বসে ভেবো। তুমি কাজে মন দিতে পারছো না। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য তোমাকে বিয়ে করতে মানা করেছিলাম। কিন্তু তুমি তো এই মেয়েকে দেখে পাগল হয়ে গেলে। সবার কথাকে অগ্রাহ্য করে বিয়েও করে নিয়ে আসলে। এখন অন্তত মনোযোগী হও। গুড নাইট। জেসমিন চলে গেল। জায়ান নিজের রুমে এসে তৃষ্ণাকে বিছানায় শুইয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উর্মি লুকিয়ে পা টিপে টিপে বাসার ভেতরে ঢুকছে। ভয়ে ওর হাত পা কাঁপছে, ধরা পড়লে সর্বনাশ হয়ে যাবে। উর্মি সদর দরজা পেরিয়ে এক পা রাখতেই কেউ ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে দেয়। ভয়ে ও শটান করে দাঁড়িয়ে যায়। কৃষ্ণবেণী। পর্ব 7। নন্দিনী নীলা। উর্মির সামনে দাঁড়িয়ে আছে জোভান। জোভানের হাতে পানির বোতল। জোভান ঘুমোঘুম গলায় বলল, তুমি বাইরে থেকে আসলে কেন? এত রাতে কোথায় গিয়েছিলে? উর্মি জোভানকে দেখেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। ভয়ে ওর আত্মা বের হয়ে আসছিল। জোভান বাদে যদি অন্য কেউ হতো, তাহলে কি সর্বনাশ হতো। ও ছুটে এসে জোভানের মুখ চেপে ধরে বলল, ভাই আমার চুপ যা। বাসার কেউ জানতে পারলে আমার সর্বনাশ হবে।
তুই যে কাজে নিচে এসেছিস সেই কাজে যা। তারপর রুমে যেয়ে ঘুমা। যা বলার কালকে বলবো। জোভানকে রেখে ছুটে পালালো উর্মি। নিজের রুমে এসে স্বস্তি পেল। হঠাৎ করে লাইট জ্বালানোর জন্য ও তো খুব ভয় পেয়ে গেছিল। আজকে না ধরা পড়ে যায়। কিন্তু খুব জোর বেঁচে গেছে। জোভান বাদে অন্য কেউ আসেনি। উর্মি রুমে এসে একটা টেক্সট করে দিল অজ্ঞাত এক ব্যক্তিকে। সে ব্যক্তিটা স্বস্তি পেয়ে চলে গেল। তৃষ্ণা ঘুমের ঘোরে দেখতে পাচ্ছে কেউ ওর গলা চেপে ধরেছে। হঠাৎ একটা ভয়ঙ্কর হাসি দিল মহিলাটি। মহিলাটি একটা পাগল। আর সেই পাগল ওর দিকে তাকিয়ে হাসছে। তার দুহাতে ওর গলা টিপে ধরেছে। ওকে হত্যা করার চেষ্টা করছে। ওর দম বন্ধ হয়ে আসছে। চক্ষুদয় ঘোলা হয়ে আসছে ও নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করছে। কিন্তু মহিলাটির শরীরে এতটাই শক্তি যে ও পেরে উঠছে না। তাই আস্তে আস্তে নিজের সব ছটফটানি থামিয়ে দিল। তখনই ও চিৎকার করে নিজের ও জায়ানের ঘুম ভাঙিয়ে দিল। তৃষার চিৎকারে জায়ান ও চমকে উঠে বসেছে। টেবিল লাইট জ্বালিয়ে তৃষার দিকে তাকিয়ে দেখে তৃষ্ণা ভয় কাঁপছে। শরীরে ঘাম ছেড়ে দিয়েছে। ঘুমের মধ্যে এমন ভয় কেন পেল? জায়ান বুঝে উঠতে পারছে না। ও প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে তৃষার পানে। অতঃপর কি যেন ভেবে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি এনে দিল তৃষার দিকে। তৃষ্ণা পানি পেয়ে গপাগপ পানি খেয়ে নিল। যেন কত জনমের তৃষ্ণার্ত ছিল। হোয়াটস হ্যাপেন্ড? তৃষ্ণা জায়ানের কথা শুনল বা বুঝল কিনা বুঝা গেল না। তৃষ্ণা নিজে থেকে কাপা গলায় বলল, ওই পাগলটা আমাকে মেরে ফেলবে। কি ভয়ঙ্কর শক্তি তার! অনেক জোরে আমার গলা চেপে ধরেছিল। আমাকে বাঁচাও আব্বা, আম্মা কোথায় তোমরা? আর্তনাদ করে উঠল তৃষ্ণা। জায়ান চট করেই ধরে ফেলল তৃষ্ণা স্বপ্ন দেখেছে। ও বড় লাইট জ্বালিয়ে রুমে আলোকিত করে ফেলল। আর তৃষার দিকে তাকিয়ে বলেন, তৃষ্ণা এখানে কোনো পাগল নেই। তুমি খারাপ স্বপ্ন দেখেছ। তৃষ্ণা ভয়ার্ত চক্ষু মেলে জায়ানের দিকে তাকিয়ে বলল, আপনি আমার রুমে কি করছেন? জায়ান গ্লাসের জায়গায় রেখে এসে বললেন, আমি তোমার রুমে না। তুমি আমার রুমে আছো। তৃষ্ণা চক্ষু কপালে তুলে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে বলল, আমি আপনার রুমে কেন? আমি তো গাড়িতে ছিলাম। বাড়ি আসলাম কখন? বাসায় সময় মতোই এসেছি। কিন্তু তোমার ঘুমটা অসময় চলে এসেছিল। এজন্য আর ডাকিনি। ডাকেন নাই কেন? আপনি আমায় বাসার ভেতরে কি করে নিয়ে আসলেন? আর যেভাবেই নিয়ে আসুন না কেন, আমার রুমে না দিয়ে নিজের রুমে নিয়ে এসেছেন কেন? ঘুমন্ত অর্ধমৃত ব্যক্তিকে একলা রুমে রাখতে ইচ্ছে হলো না। এখন মনে হচ্ছে না রেখেই ভালো করেছিলাম। মাঝরাতে যেভাবে চেঁচামেচি, কাঁপাকাঁপি করলে, আশেপাশে কেউ না থাকলে মনে হয় হার্ট অ্যাটাক করে মরে যেতে। আপনাদের বাসাটা অদ্ভুত। এই বাসায় আসার পর থেকে আমি রাতে ঘুমাতে পারছি না। আমি রাতভর বাজে স্বপ্ন দেখি। আর ভয়ে আমি মাঝরাত থেকে জেগে থাকি। জায়ান তৃষার কথা শুনে হাহাহা করে হাসতে লাগল। তৃষ্ণা ভ্রুকুটি করে জায়ানের দিকে তাকিয়ে আছে। ও ভয় পাচ্ছে আর লোকটা কি না ওকে নিয়ে মজা নিচ্ছে। ভীষণ খারাপ এই লোকটা। তৃষ্ণা গাল ফুলিয়ে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান হাসি থামিয়ে বললেন, এমন হয় কেন জানো? তৃষ্ণা বোকা চোখে মাথা নাড়িয়ে না বলে। জায়ান ঠোঁট কামড়ে হাসি আটকে বলেন, স্বামীর সোহাগ বিহীন রাতে ঘুমিয়ে পড়ো। এজন্য শয়তান তোমাকে উল্টোপাল্টা স্বপ্ন দেখিয়ে মাঝরাতে জাগ্রত করে দেয়। যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পার। কিন্তু তুমি তো গাধি, কিছু বুঝতে পার নাট। উল্টো বাসার দোষ দিচ্ছ। তৃষ্ণা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই আমার রুমে। জায়ান তৃষ্ণাকে ডেকে উঠলেন। আর বললেন, কোথাও যাবে না তুমি। আজ এখানেই থাকবে। কাল থেকে না চাইলেও তোমাকে ওই রুমেই থাকতে হবে। আর আজকে অনিচ্ছা নিয়েই আমার সাথেই থাকতে হবে। তৃষ্ণা স্তম্ভিত হয়ে তাকালো জায়ানের দিকে। সাথে সাথে ওর মাথায় হাজারো প্রশ্ন এসে ভিড় করল। ও জায়ানের দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, একটা সত্যি কথা বলুন তো। আপনি আমাকে আলাদা রুমে রেখেছেন কেন? কেন হাজব্যান্ডকে ছাড়া বুঝি রাতে ঘুম হয় না? তৃষ্ণা কান গরম হয়ে উঠল। জায়ানের কথা শুনে খুব লজ্জা পেল। তবুও শক্ত হয়ে ফের প্রশ্ন করল, কথা ঘুরাবেন না। সত্যি করে বলুন। আমার ইচ্ছে হয়েছে তাই। আসলে আমি নিজের রুম কারো সাথে শেয়ার করতে পারি না। এজন্য বউকে আলাদা একটা রুম দিয়েছি।
এতে তোমারও ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে। যে যার ইচ্ছে মতো নিজের রুমে থাকতে পারবো। আবার যখন মন চাইবে তখন না হয় বউয়ের কাছে গিয়ে থাকবো। না হলে তোমাকে আমার কাছে নিয়ে আসবো আজকের মতো। বুদ্ধিটা খুব ভালো তাই না? তৃষ্ণা বিকৃত মুখ করে তাকিয়ে আছে। মুখে উচ্চারণ করল, অদ্ভুত মানুষ। ঠিক বলেছ। আমি মানুষটা একটু বেশি অদ্ভুত। যাই হন আপনার আরেকটা বউ নেই তাতে আমি রক্ষা পেয়েছি। অদ্ভুত হয়েছেন তাও ভালো। আমাকে সতীনের ঘরে আনেন নাই এটাই যথেষ্ট। জায়ান অবাক হয়ে তৃষার কথা শুনল। অতঃপর বললেন, সতীনের ঘরে আনিনি তাই এত খুশি? কিন্তু এখন তো আরেকটা সতীন আনতে পারি তাই না? ধরো একদিন হুট করেই আরেকটা বউ নিয়ে বাড়ি আসলাম কি করবে তখন? মাঝরাতে আপনি আমায় আরেকটা বিয়ে করবেন সেই গল্প শোনাচ্ছেন? তুমি যেহেতু না ঘুমিয়ে জেগে দাঁড়িয়ে আছো তো গল্প করা ছাড়া কিছুই পাচ্ছি না। তাই বলে সতীন আনার গল্প বলবেন? তৃষ্ণা আবার বিছানায় শুয়ে পড়ল। জায়ান তৃষার পাশে শুতে আসলে তৃষ্ণা লাফ দিয়ে উঠে পড়ে। আপনি আমার পাশে ঘুমাতে আসছেন কেন? তো কোথায় ঘুমাবো? জানি না আমার সাথে ঘুমাতে আসবেন না। আমি কোনো পুরুষ মানুষের সাথে ঘুমাবো না। আমি কোনো পরপুরুষ না। তোমার হাজবেন্ড। তাই তোমাকে আমার পাশেই ঘুমাতে হবে। তাই ঝামেলা না করে ঘুমাও। একটু আগের 4 ঘন্টা তুমি আমার পাশেই ছিলে এখন 2 ঘন্টা নিয়ে আর নাটক করো না। একটা মেয়ের ঘুমের সুযোগ নিয়ে আপনি তার সাথে শুয়ে পড়লেন? লজ্জা করল না? লজ্জা করবে কেন? নিজের ওয়াইফের সাথে ঘুমিয়েছি এতে লজ্জা করবে কেন? আমি ভালো হাজবেন্ড বলে এখনো তেমন কিছু করিনি। শুধু শুয়েছিলাম। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে অনেক কিছুই করে দিত। একদম আমার সাথে বাজে কথা বলতে আসবেন না। আপনি কিছু করেননি তার প্রমাণ কি? এত সাধু পুরুষ আপনি মনে হয় না তো। যদি কিছু করেই থাকতাম তাহলে তুমি বুঝি এত শান্তিতে ঘুমাতে পারতে? তৃষ্ণা কিছু বলতে গিয়েও বলতে পারল না। চাদর টেনে মুখ ঢেকে অন্যদিকে ঘুরে শুয়ে রইল। জায়ান চাদর টেনে নিজেও চাদরের ভেতরে ঢুকে তৃষ্ণাকে জড়িয়ে কাঁধে মুখ ঠেকিয়ে বললেন, কিছু না করেই যদি প্রমাণ দিতে হয়। আসো কিছু করেই প্রমাণ দেই। করব নাকি? তৃষ্ণা ভয়ে আঁতকে উঠে বলল, আমাকে ক্ষমা করে দেন। আমার কোনো প্রমাণ লাগবে না। আমি বিশ্বাস করছি আপনাকে। কৃষ্ণবেণী। পর্ব 8। নন্দিনী নীলা। পরদিন সকালে তৃষ্ণা এক আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হল। সকালে তৃষ্ণা ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানায় নিজেকে একাই পায়। তৃষ্ণা রুমটা চক্ষু বুলিয়ে রাতের কথা ভাবে। জায়ান ওকে ভয় দেখিয়ে জড়িয়ে ধরেছিল কিন্তু 2 মিনিটের মাথায় ছেড়ে দিয়ে সরেও গিয়েছিল। তারপর তৃষ্ণা ঘুমিয়ে যায়। তৃষ্ণা জায়ানের রুমে বড় বেকনিতে যেতেই ভয় পিছিয়ে আসে। রেলিং ছাড়া বারান্দা। ও নিচে তাকাতেই ভয় আঁতকে ওঠে। গা শিরশির করে ওঠে। টয়লেট আসতে গিয়ে দেখতে পায় নিচে বাগানে দাঁড়িয়ে আছে উর্মি। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেখানে জায়ানও আছে। তৃষ্ণা একে তো এখানে এসে ভয় কাঁপছে তার মধ্যে আবার বাগানে এসব দেখে চমকায়। কপালে চিন্তার ভাঁজ পড়ে ওখানে কি হচ্ছে? বাগানে একটা ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলে রাখা হয়েছে। তার কিছুটা দূরে দাঁড়িয়ে কাঁদছে উর্মি। ওর পাশে দাঁড়িয়ে আছে আয়ান, জায়ানের যমজ ভাই, যাকে তৃষ্ণা উপর থেকে দেখে জায়ান ভেবেছে। জেসমিন বেগম এগিয়ে এসে মেয়ের গালে ঠাস করে চড় মেরে বসলেন। আর হুঙ্কার দিয়ে বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হয়। এই ফকিন্নির বাচ্চাকে তুমি আমাদের বাসায় এনে প্রেম করো? উর্মি কেঁদে উঠে বলে, আম্মু আমি ওকে এজন্য ডাকিনি বিলিভ করো। ও একটা সাহায্যের জন্য এসেছিল। ওকে ছেড়ে দাও। দেখো কি অবস্থা করেছ। ও মরে যাবে। আয়ান বলল, এই ছেলেকে তুমি চেনো উর্মি? ভাই ও আমার ফ্রেন্ড। কোন ফ্রেন্ড এত রাতে দেখা করতে আসে? ভাইও এসেছিল দরকারে। কি এমন দরকার যে এত রাতে আসতে হলো? ওর মা হসপিটালে কিছু টাকা লাগতো। ওর কাছে টাকা নাই এজন্য আমার কাছে থেকে হাওলাত নিতে এসেছিল পরে দিয়ে দেবে। দিনের বেলা কেন এলো না? ভাইও নিজেই জানতো না টাকা লাগবে আর ও 10টার পর আমাকে জানিয়েছে। তখন তোমাদের বললেও শুনতে না। তোমরা আমাকে অতিরিক্ত সন্দেহ করো। যেখানে দিনের বেলা আমাকে কোনো ছেলের সাথে কন্ট্যাক্ট করতে দাও না, সেখানে রাতের বেলায় কেউ নিজের প্রয়োজনে আসবে সেটা তোমরা মেনে নিতে না। এজন্য আমি ঝামেলা করতে চাইনি। ওকে শুধু সাহায্য করতে চাইছিলাম।
আয়ান মায়ের দিকে তাকালো। জেসমিন বেগম বললেন, ওর কথা আমি বিশ্বাস করি না। এই ছেলের সাথে ওর কোনো এফেয়ার চলছে আমি সিউর। যেখানে ওকে কোনো ছেলের সাথে মেলামেশা করতে দেওয়া হয় না, সেখানে এই ছেলের সাথে বন্ধুত্ব করলো কিভাবে? আয়ান মায়ের বাধ্য ছেলে। মা যা বলল তাতে সে যুক্তি খুঁজে পেল। উর্মির দিকে ও রাগান্বিত চোখে তাকিয়ে বলল, উর্মি মিথ্যা বলো না, সত্যি কথা বলো। আমি সত্যি বলছি ভাইয়া, ওকে ছেড়ে দাও। ওর মায়ের কি অবস্থা কে জানে। তার মধ্যে ছেলেটার কি অবস্থা করে দিলে তোমরা। কেন আমি ওর কথায় রাজি হয়েছিলাম, উপকার করতে গিয়ে আরো অপকার করে দিলাম। সত্যি কথা না বললে এই ছেলেটাকে এখনই মেরে পুঁতে দেব। চিৎকার করে বললেন জেসমিন। বড় ভাইকে ডাকো। জায়ান ভাই আমাকে বিশ্বাস করবে আমি জানি। ভাই বাসায় নাই, তিনি ভোরেই চলে গেছে, বলল আয়ান। উর্মি থপ করে ঘাসের উপর বসে পড়ল। রক্তাক্ত মিহিরের দিকে তাকিয়ে আছে। ছেলেটা যেন নির্জীব হয়ে গেছে। ও এই ছেলেটাকে ভালোবাসে পাগলের মতো, কিন্তু তাকে আজ ওর জন্য এই বিপদে পড়তে হলো। কিভাবে বাঁচাবে নিজের ভালোবাসাকে? জায়ানের ফোন অফ। এজন্য তাকে হাজার কল করেও জোভান বা উর্মি পাচ্ছে না। তৃষ্ণা দৌড়ে বাইরে চলে এসেছে। রক্তাক্ত এক ছেলেকে ঘাসের উপর পড়ে থাকতে দেখে মুখে হাত দিয়ে তাকিয়ে আছে আয়ানের দিকে। এত মার যে আয়ান মেরেছে ও বুঝতে পেরেছে ওর হাতের লাঠি দেখে। তৃষ্ণা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কেন মারছে এই লোকটাকে? কি করেছে তিনি? আর উর্মি আপু কাঁদছে কেন? তৃষ্ণা একবার জেসমিনের দিকে তাকিয়ে উর্মির কাছে গিয়ে বসে ফিসফিস করে বলল, আপু কি হয়েছে? উনি ওই ছেলেকে মারছে কেন? আর তুমি কাঁদছো কেন? উর্মি বলল, ভাবি ভাই মিহিরকে মেরাই ফেলবে। ও সত্যি আমার বয়ফ্রেন্ড নয়। ওকে আমি ভালোবাসলে ও আমাকে ভালোবাসে না। জায়ান এত ভয়ঙ্কর কেন? কেমন নির্দয়ের মতো মারছেট। উর্মি কাঁদছে। উর্মি এটাও বলতে পারল না এটা জায়ান নয় আয়ান। আয়ান উর্মির বলা ভালোবাসে কথাটা শুনে ফেলেছে। ও চিৎকার করে উঠল, উর্মি, মম ঠিক বলেছে, তাহলে তুমি এই ছেলেকে ভালোবাসো? আমাকে মিথ্যা বললে এতক্ষণ? আমি মিথ্যা বলিনি ভাই। আমি মিহিরকে ভালোবাসলেও মিহির আমাকে ভালোবাসে না। আর ও এটা জানেও না। কাহিনী বানিও না। তোমরা দুজনেই জানো আর দুজনে ইচ্ছে করে রাতে দেখা করেছ। এর শাস্তি শুধু ওই ছেলেটা একা নয়, তুমিও পাবে। আমাকে শাস্তি দাও, কিন্তু ওকে ছেড়ে দাও। আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি, ওকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে ওর সাথে কন্ট্যাক্ট করব না। এমন দৃশ্য দেখে তৃষ্ণা ঘৃণার চোখে তাকিয়ে আছে আয়ানের দিকে। ও এগিয়ে এসে উর্মিকে টেনে সরিয়ে এনে বলল, এসব কি করছো আপু? উনার পা ধরছো কেন? ভাবি তুমি ভেতরে যাও, আমাকে কথা বলতে দাও। জেসমিন বেগম ধমক দিল তৃষ্ণাকে। তৃষ্ণা ভয়ে ছুটে বাসার ভেতরে চলে এলো। ভয়ের মধ্যে ওর জায়ানের প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হলো। তৃষ্ণা বাসার ভেতরের যেতেই একটা গাড়ি এসে ঢুকল নিঝুম ভিলায়। জায়ান এগিয়ে আসলো। উর্মি জায়ানকে দেখেই দৌড়ে ভাইকে জড়িয়ে ধরল। আর বলল, ভাই প্লিজ মিহিরকে বাঁচাও। আম্মু আর ছোট ভাই ওকে মেরাই ফেলবে। তুমি বিশ্বাস করো ওর সাথে আমার কোন রিলেশন নাই। ও শুধু আমার ফ্রেন্ড। ওকে আমি পছন্দ করলেও ও আমাকে পছন্দ করে না। আর এসব কিছু জানেও না। ও সব সময় আমাকে এড়িয়ে চলে। আজ একটা বিপদে পড়েছে আর আমি একটি সচ্ছল ফ্যামিলির বলে ও আমার কাছে টাকা চাইছিল হাওলাত হিসেবে। এছাড়া আর কিছুই না। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না? অবাক গলায় বলল জায়ান। জেসমিন বেগম ছেলের দিকে এগিয়ে এসে বললেন, এই ছেলেটাকে রাত 1টায় ধরা হয়েছে। তখনই আমাকে আর আয়ানকে খবর দেওয়া হয়। আর তোমার দরজায় আমি অনেকবার নক করেছি। তুমি জাগ্রত হওনি। বিয়ে করছো এখন, তোমাকে কি আর ডাকলেই পাওয়া যাবে? সব সময় এক কথা বলবেন না। বিয়ে করেছি, কারো গর্দান নেইনি যে সারাদিন সেটা নিয়ে আমাকে কথা শোনাবেন। বিয়ে না করে সেটা করলে মনে হয় শোনাতাম না। এমন ভাবে বলছেন যেন আমি একাই বিয়ে করেছি। আয়ানও তো বিয়ে করেছে, ওকে তাহলে কেন কিছু বলছেন না? ছোট হয়েও তোমার 2 বছর আগে বিয়ে করেছে। কিন্তু বিয়ে করে তার মধ্যে কোন পরিবর্তন আসেনি। কিন্তু তোমার মধ্যে পরিবর্তন চলে এসেছে 5 দিনে। বারবার পরিবর্তন নিয়ে কথা বললে আমি কিন্তু সত্যি পরিবর্তন হয়ে যাব।
আর কোন কথা না বলে জায়ান মিহিরকে ধরে হসপিটালে নিয়ে গেল। সাথে উর্মি ও জোভান গেল। আয়ান মায়ের দিকে তাকিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে বাসার ভেতরে চলে গেল। তৃষ্ণা আয়ানকে জায়ান ভেবে এগিয়ে এসে বলল, আপনি এত খারাপ কেন বলুন তো? ওই লোকটাকে এমন নিষ্ঠুরের মতো মারলেন কেন? একটু দয়া মায়া নেই আপনার মধ্যে? আয়ান এমনিতেই জায়ানের উপর রেগেছিল। আয়ান ওকে অবজ্ঞা করে চলে গেছে। জেসমিন বেগম সেখানে নিশ্চুপ ছিল। রাগে ওর মাথা দপদপ করছে, সেখানে তৃষার মুখে খারাপ কথাটা শুনে আর নিজেকে শান্ত রাখতে পারে না। ধমকে উঠল। তৃষ্ণা ধমক খেয়ে ভয় পিছিয়ে গেল। আয়ান আঙুল তুলে বলল, আমার সাথে সাবধানে কথা বলবেন। আপনার হাজবেন্ড আমাকে অবজ্ঞা করেছে। আর আপনি আমায় খারাপ বলতে আসছেন? ভাবি বলে ছেড়ে দিলাম। না হলে। জেসমিন বেগম এগিয়ে আসছেন তা দেখে আয়ান চুপ করে রাগে গটগট পায়ে হেঁটে চলে গেল। ঢোক গিলে তাকিয়ে আছে তৃষ্ণা। ওর বুঝতে বাকি নাই এটা জায়ানের যমজ ভাই। ভয়ে তৃষ্ণা কাঁপছে। চোখে অশ্রু চিকচিক করছে। সাথে লজ্জাও পেয়েছে। দেবরের কাছে ধমক খেতে হলো ছি। আমি উনাকে চিনলাম না কেন? কৃষ্ণবেণী। পর্ব ৯। নন্দিনী নীলা। রাত বাজে 10টার উপরে। বাইরের মেঘের গর্জন। আকাশ কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। বৃষ্টির দমকা হাওয়া। বৃষ্টির ফোঁটা খোলা জানালা ছাড়িয়ে ভেতরে চলে আসছে। ফ্লোর ভিজে যাচ্ছে বৃষ্টির পানিতে। খোলা জানালার সম্মুখে দাঁড়িয়ে আছে তৃষ্ণা। বৃষ্টির জলে তৃষার শরীর ভিজে যাচ্ছে। তৃষ্ণা ইচ্ছাকৃত বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে। গায়ের পাতলা শাড়ি ভিজে লেপ্টে যাচ্ছে গায়ে। রাত বিধায় শীতল হয়ে উঠছে ওর গা। কেঁপে কেঁপে উঠছে তৃষ্ণা। এই বাসায় আসার পর থেকে প্রকৃতির জ্ঞান পায় না। আজ বৃষ্টি পেয়ে এই উপায়ে নিজেকে শান্ত করছে। চোখ দুটো বন্ধ করে বৃষ্টির ফোঁটা অনুভব করছে, সাথে ও গভীর চিন্তায় মগ্ন। সেই দিন যে ছেলেটাকে মেরেছিল আয়ান ভাইয়া, আজ তার সাথে উর্মির বিয়ে দেবে বলে ঠিক করেছে জায়ান। বাসার সবাই এই বিয়েতে অমত। কিন্তু জায়ানের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই। তিনি তার সিদ্ধান্তে অটল। তৃষ্ণা ছিল নির্বাক ব্যক্তি। সকলের থেকে দূরে দাঁড়িয়ে তাদের তর্কবিতর্ক দেখেছিল। বুঝতে না পেরে লিয়াকে জিজ্ঞেস করেছিল। লিয়া তৃষ্ণাকে হালকা বিবরণ করে বলেছে সব। এত কিছুর মাঝে সবচেয়ে খুশি উর্মি। জায়ানকে জড়িয়ে ধরে কেঁদেছে। খুশিতে ও পারে না নাচানাচি করে। জায়ান উর্মিকে বলেছে মিহিরকে পরিবার নিয়ে আসতে। উর্মি তখন মুখ কালো করে ফেলেছিল। কারণটা বুঝলাম না। তৃষ্ণা দেখেছে আয়ান রাগে বাসা ছেড়ে বেরিয়ে গেছে তখন। জায়ান ও নিজের সিদ্ধান্ত জানিয়ে নিজের রুমে চলে যায়। উর্মি একমাত্র চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তৃষ্ণা অপরিচিত পুরুষালী হাতের স্পর্শ পেয়ে চট করেই ভাবনা থেকে বেরিয়ে আসে। সাথে সাথে তৃষ্ণা কেঁপে উঠে চোখ মেলে তাকায় তো রাগ করে। এক জোড়া হাত ওর কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়েছে ও তার বুকের সাথে মিশে গেল সেকেন্ডে। তৃষার শরীর ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে। তৃষ্ণা কাপা গলায় কথা বলতে চাইল। কিন্তু পারল না, লোকটা ও কাঁধে নিজের ঠোঁট চেপে ধরেছে। ও ঠোঁট কামড়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বাইরে বজ্রপাত হলো তখনই, সাথে সাথে চারপাশ আলোকিত হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার করে বৃষ্টির ফোঁটা অনুভব করছিল তৃষ্ণা। অন্ধকার ছাপিয়ে বজ্রপাতের আলোয় চারপাশ আলোকিত হয়ে গেল। অপরিচিত লোকটা কাঁধ থেকে মুখ তুলে ফেলেছে। তৃষ্ণা ঘাড় বাঁকিয়ে লোকটার দিকে তাকাতেই ওর বুকটা ধক করে ওঠে। একটা পরিচিত মুখের আড়ালে অপরিচিত মানুষ। বজ্রপাতের আলোয় সামনে জায়ানের যমজ ভাই আয়ানকে দেখতে পায় তৃষ্ণা। তৃষ্ণা বিস্ময় হতভম্ব হয়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ানের গরম নিঃশ্বাস পড়ছে তৃষ্ণা শীতল কাঁধে। আয়ানের ডান ভ্রুয়ের উপর একটা লাল তিল আছে। কিন্তু জায়ানের নাই। সেদিন আয়ানের কাছে তৃষ্ণা ধমক খেয়ে রুমে বসেছিল লজ্জায়। লজ্জায় রুমের বাইরে আসতে পারছিল না। এই লজ্জার কথা কাকে বলবে ভেবে পাচ্ছিল না। অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিল উর্মিকে জানাবে, এই একজন মানুষকেই নিজের আপন বলে ভাবে। উর্মি ছাড়া কেউ ওকে সাহায্য করবে না। তৃষ্ণা রাত জেগে অপেক্ষা করে, উর্মির দেখা পেল না। পরদিন দেখল উর্মি আর জায়ান বাসায় ঢুকছে। তৃষ্ণা উর্মির রুমে গেল। উর্মি ওকে বলল, ভাবি আমি খুব টায়ার্ড। তোমার সাথে আমি 2 ঘন্টা পর কথা বলি, প্লিজ একটু ঘুমাবো।
তৃষ্ণা আচ্ছা বলে চলে আসে। পরে উর্মি সত্যি 2 ঘন্টা পর ওর রুমে আসে। আর এসেই বলে, ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কাল রাতে কোথায় ছিলে উনার সাথে? হসপিটালে। তৃষ্ণা আতঙ্কিত গলায় বলে, কার কি হয়েছে আপু? তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি ভাবি। তাহলে উনি ঠিক আছেন তো? উনিটা কি জায়ান ভাইয়া? তৃষ্ণা লজ্জিত মুখে বলল, হুম। ভাইয়াও ঠিক আছে। আমি আর ভাইয়া মিহিরকে নিয়ে গেছিলাম। আয়ান ভাইয়া ওকে অনেক বেশি মেরেছিল। আয়ান ভাইয়া খুব হিংস্র। জায়ান ভাইয়া আর আয়ান ভাইয়া যমজ হলেও দুজনের স্বভাব আলাদা। জায়ান ভাইয়া হিংস্র হলেও এতটা না। খুব নরম মনের। একটু ভালোবাসা পেলেই তাকে মাথায় করে রাখে। আর পরিবারের সবাইকে খুব বেশি ভালোবাসে। আমাকে তো জান দিয়ে ভালোবাসে। দেখ না আমার এক কথায় মম আর ভাইকে উপেক্ষা করে মিহিরকে হসপিটালে নিয়ে গেল। কিন্তু আয়ান ভাইয়া একটুও দয়া দেখালো না। তৃষ্ণা খুব মনোযোগ দিয়ে উর্মির কথা শুনছে। নিজের স্বামীকে নিয়ে ভালো মন্তব্য শুনতে ওর ভালোই লাগছে, সাথে গর্বও হচ্ছে। যে সবাই যেমনই হোক, যত পাষাণ হোক, ওর স্বামী অত খারাপ না। উপরে রাগী দেখালেও ভেতরটা নরম মাটি। ও নিজের স্বামীকে নিয়ে বলা সব প্রশংসা শুনল। তারপর ইতস্তত করে বলল, আপু একটা কথা জানার ছিল। হাসবে না প্লিজ। বলো ভাবি কি জানতে চাও? আমি না উনাকে আর আয়ান ভাইকে চিনতে পারি না। গুলিয়ে ফেলি বারবার। একবার এজন্য উনাকে ভুলও বুঝেছিলাম। ও আচ্ছা। এমনটা হোট, যারাই প্রথম দুজনের সান্নিধ্যে আসে এমনি করে। আয়ান ভাইয়ের বউ উর্ষি ভাবিও প্রথম গুলিয়ে ফেলত, কিন্তু পরে আর এমন হয়নি। কারণ আয়ান ভাইয়ার ডান ভ্রুয়ের উপরে একটা লাল তিল আছে। আর জায়ান ভাইয়ার ফেসে কোন তিল বা দাগ নাই। এটা লক্ষ্য করলেই দুজনকে চিহ্নিত করা যায়। তৃষ্ণাকে আর আলাদা করে জানতে চাইতে হলো না। উর্মি নিজেই গোড়গোড় করে সব বলে দিল। তৃষ্ণা কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছিল। তারপর 1 সপ্তাহ আর জায়ান ওর ধারের কাছেও আসে নাই। ও দূর থেকে ড্রয়িং রুমে থাকা জায়ান আয়ানকে লক্ষ্য করত। আর জায়ানের মুখ চেক দিত, আসলেই জায়ানের মুখ খুবই মসৃণ, কোন দাগ নাই। মেয়েদের ত্বকের থেকেও বেশি ক্লিন। আর আয়ানের নজর কাড়া তিল্ট। তৃষ্ণা আয়ানের কাজে থমকে গেছে। কোন সাহসে এই লোক ওর সাথে এত ঘনিষ্ঠ হয়েছে? লজ্জা করল না? সম্পর্কে ও আয়ানের ভাবি। ভাবির সাথে অসভ্যতামি করছেছি। ঘৃণায় ওর এখন মরে যেতে ইচ্ছে করছে। থেকে থেকে বাজ পড়ছে। তৃষ্ণা দুহাতে আয়ানের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিতে চাইল। আয়ান শক্ত পেশিবহুল হাতে ওর হাত দুটো ধরে ফিসফিস করে ধারালো গলায় বলল, ইউ সো হট। আই লাইক ইট। বলেই আরো ঘনিষ্ঠ হল। তৃষ্ণা ভয়ে চিৎকার করে উঠল। কিন্তু মনে হয় না এই চিৎকারের আওয়াজ বেশি দূরে গেল। বাইরের বৃষ্টির আওয়াজ, সাথে মেঘের গর্জন। রাত কয়টা বাজে? 11টার উপরেই হবে, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। কে বাঁচাবে এই মানুষটার হাত থেকে? তৃষ্ণা কান্না করে দিল। আর অনুরোধ গলায় বলল, আমাকে ছাইরা দেন দয়া কইরা। আমি আপনের ভাবি হই, আমার লগে এমন করছেন কেন? স্টপ বেবি। ইউ সো কিউট। আমাকে ভাই ভেবে কথা বলছিলে। তখনই তোমার উপর আমার নেশা ধরে গেছিল। ভাবি বলে কি পছন্দের মানুষটিকে একটু ছুতেও পারবো না? ছাইরা দেন আমারে দয়া কইরা। আয়ান তৃষ্ণা ভেজা চুলে হাত ডুবিয়ে দেয়। তৃষার ঘাড় ধরে কাছে টেনে গভীর স্পর্শ দিতে চায়। তৃষ্ণা ছটফট করছে। চিৎকার করছে। দুজনের ঠোঁট স্পর্শ করবে ঠিক তখনই তৃষার রুমের দরজায় ধাক্কা পড়ে। চমকে উঠে আয়ান। কপাল কুঁচকে অন্ধকারেই দরজার দিকে তাকায়। ওর হাতের বাঁধন একটু আলগা হয়ে আসে ওপাশে জায়ানের আওয়াজ শুনে। তৃষ্ণা সেই সুযোগ কাজে লাগায়। জোরে ধাক্কা দিয়ে আয়ানকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। আয়ান ছিটকে সরে যায়। সাথে পিচ্ছিল জায়গায় ঠাস করে পড়ে যায়। আয়ান তৃষ্ণাকে ধরতে চায়, পড়ে গিয়েও কিন্তু পারে নাট। কারণ চারপাশ অন্ধকার। এখন আর বাজ পড়ছে না। তাই রুমটাতে অন্ধকার বিরাজ করছে। এই অন্ধকারে আয়ান তৃষার নাগাল পাচ্ছে না। এদিকে তৃষ্ণা ও দরজা খুঁজে পাচ্ছে না। ঘুরতে ঘুরতে তৃষ্ণা দেয়ালে গিয়ে ঠাস করে বাড়ি খেল মাথায়। কপালে হাত দিয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা হাঁটতে পারছে না ঠিক মতো। কিভাবে হাঁটবে? ওর শরীর ভেজা। ফ্লোর ভিজে পিচ্ছিল হয়ে আছে, হাঁটতে গেলেই আছড়ে পড়তে যায়। হঠাৎ করেই দরজা খুলে গেল।
রুমের বাইরের লাইটের আলো রুমে এসে পড়ল। তৃষ্ণা কাপা চোখে সেদিকে পানে চেয়ে আছে। আস্তে করে রুমের চারপাশে চোখ বুলিয়ে নিল। আয়ান তো রুমে আছে। জায়ান আয়ানকে দেখলে কি করবে? আয়ানকে এর শাস্তি দেবে নাকি ভাই বলে ছেড়ে দেবে? কৃষ্ণবেণী পর্ব 10। নন্দিনী নীলা। ঝড়ের রাত ভয় বকুল তৃষার রুমে একা না ঘুমিয়ে মায়ের রুমে চলে এসেছে। এখানে এসে আবার আরেক বিপদ। এই রুমের চালের অধিকাংশ জায়গায় ফুটো। এজন্য রুমে পানি পড়ে। বিছানার একপাশে বাটি বসিয়ে রেখেছে, সেখানে টপ টপ করে পানি পড়ছে। নিচেও পড়ছে, সেখানে বালতি রেখেছে, তবুও নিচের মাটি ভিজে যাচ্ছে ছিটকে। রুমের এক কোনায় হারিকেনের আলো জ্বলছে মিটিমিটি করে। তৃষার বাবা মা দুজনেই গোয়াল ঘরে গিয়েছে। খড়ির বেড়ার নিচ দিয়ে পানি ভেতরে চলে যাচ্ছে। আর তাতে গরু ছাগলের সমস্যা হচ্ছে। তারা কাপড়, মাটি দিয়ে ফাঁকা জায়গা আটকে পানি আটকাচ্ছে। বকুল গালে হাত দিয়ে বৃষ্টির ফোঁটা কয়টা পড়ছে বাটিতে তা গুনছে। ফোঁটা পড়তে ঝনঝন করে শব্দ হচ্ছে। বকুল নিজের বুবুকে মনে করছে। বৃষ্টির রাতে দুই বোন গলা জড়িয়ে ধরে শুয়ে থাকত। ও ভয় পায় বলে তৃষ্ণা ওকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে কত গল্প শোনাত। চোখ ছলছল করে অভিমানী গলায় বলল, বুবু কত দিন তোমারে জড়িয়ে ধীরা ঘুমাই না। কবে আসবা তুমি? কত দিন তোমারে দেহি না। বকুলের মা রুমে এসে বকুল রে এখনো বসে থাকতে দেখে বলে, এই তুই শুবি না? এহনিট বয়া রইছিস কেন? বকুল বিছানার এক কোণে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবছে আব্বা কইছিল শহরে যাইব। আমিও জামু বুবুর কাছে থাকমু। বকুল তখনই বাপকে ডেকে বলতে চাইল কথাটা, কিন্তু এখন বললে বকা খাইবে তাই চুপ রিল। কাল বলবে বলে ঘুমিয়ে গেল। জায়ান আজ বৃষ্টিতে ভিজে বাসায় এসেছে। রুমে গিয়ে ফ্রেশ হতেই মন বলল, রোমাঞ্চকর একটা ওয়েদার। সেখানে বিবাহিত হয়েও যদি বউ ছাড়া থাকা হয় তাহলে সত্যিই খুব বড় অন্যায় হয়ে যাবে। ও ট্রাউজার আর টি শার্ট পরে তৃষার রুমের সামনে এসে দাঁড়ায়, ভেতর থেকে লক করা। 2-3 বার নক করে, কিন্তু ভেতর থেকে সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কিন্তু আওয়াজ আসছে, তাহলে জাগ্রত মানুষ একা একা কার সাথে কথা বলে? আবার দরজা খুলছে না। বিরক্তিকর গলায় ডেকে উঠে তৃষ্ণাকে। তবুও খুলছে না। ও ফেরত চলে যায় রুমে এক্সট্রা চাবি আনতে। এদিকে আয়ান ফ্লোরে ঠাস করে পড়ে গেছিল। তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। জায়ান যে রুমের বাইরে এসেছে ও বুঝে গেছে। ও তাড়াতাড়ি পকেট থেকে চাবি বের করে দরজা খুলে। তারপর বাইরের আলোতে তৃষ্ণাকে দেখে ও তৃষার দিকে এগিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ভাইকে এসব বলতে যেও না। তাহলে আমি বলে দেব তুমি আমাকে এখানে আসতে বলছিলে। ভাই তোমার সাথে দূরত্ব করে বলে তুমি ভাইয়ের মতো চেহারার আয়ানের প্রেমে পড়ে গেছো। এজন্য আয়ানের সান্নিধ্য নিতে চেয়েছিলে। আমি শুধু তোমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি। আর ভাইকে বলেও লাভ নাই, সে আমার থেকেও খারাপ। সে তার নিজের ভাইয়ের থেকে তোমাকে অবশ্যই সাপোর্ট করবে না। তাই নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। এসব বললে তোমার চরিত্র আমি দাগ লাগিয়ে দেব। মাইন্ড ইট। আয়ান দ্রুত বেগে বেরিয়ে গেল রুম থেকে। দরজাটা খোলা পড়ে রইল। তৃষ্ণা অবসা অন্ধকারে স্তম্ভিত হয়ে সে দিক পানে চেয়ে রইল। জায়ানকে বললে সত্যি কি তিনি বিশ্বাস করবে না আমাকে? তৃষ্ণা দেয়ালের মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যেখানে যেখানে আয়ান স্পর্শ করেছে সেই স্থান মন চাচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে। তৃষার সারা শরীর মনে হচ্ছে আগুন জ্বলছে। চিৎকার করে কাঁদছে। চোখ থেকে নোনা জল গড়িয়ে ঠোঁট বেয়ে গলায় এসে পড়ছে। তৃষার মুখটা কাদার জন্য হা হয়েছিল। অশ্রু গড়িয়ে মুখের ভেতরে ঢুকে গেছে। নোনতা জল মুখের ভিতর। খোক খোক করে কেসে ওঠে বসে পড়ে। জায়ান রুমে থেকে চাবি নিয়ে এসে দেখল দরজা খোলা। এবার প্রচণ্ড রাগ হয় ওর। দরজা খুলেছে তবু ওকে ডাকল না। এতটাই নির্বোধ সে। হাতে থাকা চাবি পকেটে ঢুকিয়ে জায়ান কপাল হাত দিয়ে ঘষে নিজের রাগ কন্ট্রোল করে। নিজের মনটা শান্ত করে বউয়ের সাথে একটু রোমান্টিক ওয়েদার উপভোগ করার জন্য 2 কদম বাড়াতেই পায়ের তলায় পিচ্ছিল পায়। আরও 2 কদম বাড়াতেই পড়ে যেতে নেয়। তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। শঙ্কিত চোখে ফ্লোরের দিকে তাকায়। থেকে থেকে বাজ পড়ছে, এজন্য বৃষ্টির পানি এসে ফ্লোর ভিজে গেছে সেটা বুঝতে জায়ানের 2 সেকেন্ড লাগে। লাইট অন করতেই ঘুটঘুটে অন্ধকার রুমটা আলোয় ঝলমল করে ওঠে। সবার আগে নজর যায় ফ্লোরে পানি জমে সাগরের মতো হয়ে আছে।
জানালার পাশে পানি জমে সেই পানি গড়িয়ে ফ্লোর ভিজে সাগর বানিয়ে ফেলছে। যে কেউ অন্ধকারে এখানে হাঁটতে গেলে আছড়ে পড়বে। এই পাশের কার্পেটও ভিজে যাচ্ছে। এত কেয়ারলেস! কোথায় সে? জানালা এভাবে কেউ খোলা রাখে? বাসাটাকে সাগর বানানো ইচ্ছে হয়েছে নাকি? বিছানায় তৃষ্ণা নাই। চারপাশে নজর দিতেই দৃষ্টির গিয়ে ঠেকে ফ্লোরে। এক কোণে জোড়সর হয়ে বসে আছে তার অর্ধাঙ্গিনী তৃষ্ণা। মাথা থেকে পা পর্যন্ত ভেজা। তার গায়ে রানী গোলাপি শাড়িটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। তৃষ্ণাকে দেখতে খুবই আবেদনময়ী লাগছে। তাকাতেই ঘোর লেগে গেল জায়ানের। কিন্তু জায়ান নিজের চক্ষুকে সংযত করল। এমন পাগলের মতো এখানে বসে আছে কেন? সে নিজের শাড়িটাও ঠিক করে গায়ে জোড়ায়নি। এক পাশে আঁচল অবহেলায় ফেলে রেখেছে। ফর্সা ত্বক যেন আরো ফর্সা হয়ে উঠেছে। সে থরথর করে কাঁপছে। তার বন্ধ চক্ষের পাতা, পাতলা চিকন গোলাপি ঠোঁট কাঁপছে। সেই তালে তার সারা শরীর কাঁপছে। হাঁটু উঁচু করে সেখানে মাথা ঠেকিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে অনেকটা সময় এই মেয়ে বৃষ্টিতে ভিজেছে। রাত 12টায় তৃষ্ণা জানলা খুলে ফ্লোরে বসে আছে কেন ভেজা শরীরে? সেটার ওর মাথায় ঢুকছে না। জায়ানের দৃষ্টি স্তম্ভ। হতবিহ্বল চোখে বুঝার চেষ্টা করছে এখানে হচ্ছেটা কি? এই মেয়ে। যথেষ্ট গম্ভীরতা বজায় রেখে জায়ান ডাকল তৃষ্ণাকে। ওর প্রচণ্ড রাগ হচ্ছে এখন। কারণ ওর মনে হচ্ছে তৃষ্ণা ছেলেমানুষি করে জানলা খুলে নিজে ভিজেছে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই তৃষ্ণা চক্ষুদ্বয় মেলে তাকায়। তৃষার চোখ দুটো রক্তিম হয়ে আছে। গোলাপি ঠোঁট দুটো নীল হয়ে এসেছে। ঠান্ডায় মুখের রং ফ্যাতফাতে সাদা হয়ে গেছে। যেন শরীরে রক্ত নাই। জায়ান তৃষার মলিন মুখ দেখে কপালে চিন্তার ভাঁজ ফেলল। মুখ দেখে মনে হচ্ছে মেয়েটাকে কেঁদেছে। কিন্তু কাদার কারণ কি? এত রাতে বৃষ্টিতে ভিজেছ কেন? আর সারা রুম ভিজিয়ে এখানে এমন বসে আছো কেন সংসেজে? প্রবলেম কি তোমার? কি হয়েছে? ভেজা শরীরে কেঁপে মরতেছ অথচ ড্রেস চেঞ্জ করনি। মরার শখ জেগেছে নাকি? জায়ানকে আরেক দফা চমকে দিয়ে তৃষ্ণা ফট করেই দাঁড়িয়ে পড়ল। আর ভেজা শরীরে উঠে দুহাতে জায়ানকে জড়িয়ে ধরল। তৃষার বরফের মতো শরীরটা জায়ানের শরীরকে স্পর্শ করতেই জায়ানের সর্বাঙ্গ কেঁপে উঠল। জায়ান বৃষ্টিতে ভিজেই বাসায় এসেছে কিন্তু তৃষার মতো ঘন্টার পর ঘন্টা ভিজে নাই। ও শুধু গাড়ি থেকে নেমে বাসার ভেতরে ঢুকতে একটু ভিজেছিল। এজন্য ওর শরীরটা ঠান্ডা নয়। উষ্ণ ছিল কিন্তু এখন আর সেই উষ্ণ ভাবটা নেই। জায়ানের শরীরটা 5 মিনিটে ঠান্ডা বরফ করে ফেলল তৃষার শীতল শরীর। জায়ান তৃষ্ণাকে আর কিছু বলার সুযোগই পেল না। ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। তৃষ্ণা নিজেই জায়ানকে ছেড়ে দিয়ে দুহাতে জায়ানের টি-শার্টের কলার টেনে জায়ানের মাথাটা নিচু করতে বলল ইশারায়। কারণ তৃষ্ণা জায়ানের থেকে অনেক খাটো। ওর মুখ নাগাল পায় না। জায়ান ঝুঁকে পড়ল তৃষার দিকে। তৃষ্ণা নিজের শীতল দুহাতে আবদ্ধ করে ধরল জায়ানের ক্লিন সেভের মসৃণ দুগাল। তৃষার সাথে যেন এখন জায়ানের পেশিবহুল শক্ত শরীর ও কাঁপছে। জায়ান পলক ফেলে তাকিয়ে আছে তৃষার চক্ষের দিকে। তৃষ্ণা জায়ানের মুখটা নিচু করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ডান ভ্রুয়ের মাঝে কোন তিল আছে কিনা। জায়ান তৃষার চক্ষের ভাষা যেন পড়তে পারল। তৃষ্ণা ওর মুখে কিছু একটা খুঁজছে। জায়ান জিজ্ঞেস করল, কি খোঁজ? তৃষ্ণা উত্তর দিল না। নিশ্চিত হলো এটাই জায়ান। নিচে বসেও জায়ানের মুখশ্রী চেক দিয়েছে। কিন্তু আবার কেন জানিনা মনে ভয় ঢুকেছে। এটা যদি জায়ান না হয়ে ওই শয়তান হয়। এজন্য ভালো করে দেখল নিশ্চিত হতেই ঠোঁটের কোণে হাসি দেখা মিলল। আবার জায়ানকে জড়িয়ে ধরে ওর বক্ষে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে উঠল। জায়ান থ মেরে দাঁড়িয়ে আছে। এই মেয়ে কথার উত্তরও দিচ্ছে না কেন? ও কিছু বুঝতেও পারছে না। ওর এত কিসের কষ্ট? আর সেই কষ্ট থেকে ছাড়া পাওয়ার জন্য ওকে জড়িয়ে ধরছে। যেন ও তৃষার সবচেয়ে নিরাপদ স্থান। এত বিশ্বাস করে ফেলেছে? জায়ানের মুখেও হাসি দেখা মিলল। জায়ান হঠাৎ ভাবল, হয়তো তৃষ্ণা ঝড় বৃষ্টির রাতে একা থাকতে ভয় পাচ্ছিল। এজন্য হঠাৎ ওকে দেখে ওর ভয় ছুটে গেছে সেই খুশিতে জড়িয়ে ধরেছে। জায়ান এক হাত তৃষার কোমরে রেখে ওকে আরো বুকে টেনে নেয়। আরেক হাত তৃষার হাঁটু পর্যন্ত ঘন কালো ভেজা চুলে ডুবিয়ে দেয়। মাথায় উপর হাত এনে তৃষ্ণা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগে।
এদিকে ছুটাছুটিতে তৃষার আঁচল নিচে পড়ে ভেজা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে কারো নজর নাই। দরজা খোলা ছিল বিধায় আয়ান উকি মেরে জায়ান আর তৃষ্ণাকে একসাথে এত কাছাকাছি দেখে জ্বলতে থাকে। আফসোস করতে লাগে এই মেয়েটার দেখা কেন আগে পেল না। তাহলে এই মেয়েটা এখন ওর বুকে থাকত, ওকে ও আদর করত, ও স্পর্শ করত। গ্রামে গিয়ে ভাই গাইয়া রূপসী বউ নিয়ে আসলো। আর ও কিনা উর্শির মতো একটা মেকআপ সুন্দরীকে বিয়ে করে বসে আছি। এই মেয়েটা তো আমার হবে না, কিন্তু এই মেয়েকে একদিন হলেও আমি চাই, যে কোন মূল্যে। বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলল আয়ান। আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে এলো। বিছানায় ওর স্ত্রী উর্শি শুয়েছিল, ওর পরনে খোলামেলা নাইটি। আয়ান এক নজর ওর চুলের দিকে তাকায়, কালার করা ছোট ছোট চুল। মুহূর্তে চোখে ভাসে তৃষার ঘন কালো হাঁটু পর্যন্ত লম্বা চুল। সাথে সাথে ওর রাগ হয়। এই বিছানায় উর্শি কেন শুয়ে থাকবে? ওর চুল কেন এত লম্বা হলো না? তাহলে ওই মেয়েটার প্রতি আকর্ষিত হতো না। আয়ান রাগে দামি শোপিস হাতে নিয়ে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারে। উর্শি ঘুমের মাঝে ভয়ে আঁতকে ওঠে। লাফ দিয়ে বিছানায় উঠে বসে ঘুম ঘুম চোখে তাকায় নিজের স্বামীর দিকে। কি হয়েছে জিজ্ঞেস করতে যাবে, তখনই আয়ান ছুটে এসে উর্শির চুলের মুঠি শক্ত করে ধরে বলে, এই তোর চুল এত ছোট কেন? কালো নয় কেন? কালার করেছিস কেন? ওর মতো কালো লম্বা চুল নেই কেন তোর মাথায়? উত্তর দে। উর্শি থতমত খেয়ে তাকিয়ে আছে হিংস্র আয়ানের দিকে। আচমকা ঘুম ভেঙে যাওয়া, তার ওপর আয়ানের এভাবে ওর উপর হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়া। ও কিছুই বুঝতে পারছে না। চুল এত জোরে টেনে ধরেছে যে ব্যথায় ওর চোখে অশ্রু জমে উঠেছে। চলবে।